পিঠ উন্মুক্ত করে উপর হয়ে শুয়ে আছে মৌপ্রিয়া। রক্তে পিঠ লাল হয়ে আছে, ফুপিয়ে ফুপিয়ে কাটছে ও। প্রচণ্ড মারের চোটে শরীরের বেহাল দশা, ব্যথায় দাঁত মুখ খিচিয়ে আসছে প্রায়। হঠাৎ পেছনে কেউ গরম কিছু একটা ছোঁয়াতেই মৌপ্রিয়া ব্যথায় গগন বিদারী চিৎকার করে উঠল। কান্না কণ্ঠে বলল, আল্লাহ গো, পুড়ে গেল গো, উফ, জ্বলে গেল। মাহমুদা বেগম বাম হাতের চোখের পানি মুছতে মুছতে বললেন, মৌমা, একটু ধৈর্য ধর, তোর পিঠের রক্তগুলো পরিষ্কার করে দেই। মৌপ্রিয়া দাঁত মুখ খিচিয়ে উপর হয়ে শুয়ে আছে। একটু আগে মাহমুদা বেগমের স্বামী বলতে গেলে মোয়ের সৎ বাবা লথি বুদ্ধির প্যান্টের বেল দিয়ে পিটিয়েছেন। অপরাধ ছিল ভুলবশত মৌ বসার করে মেহমানদের সামনে চলে গেছিল। মাহমুদা বেগম আস্তে আস্তে মেয়ের পিঠে স্যাবলন লাগাচ্ছেন। কাটা জায়গায় স্যাবলন লাগাতেই চলে যাচ্ছে। বুক ফেটে চিৎকার আসছে, কিন্তু চিৎকার করলে আবার মার খেতে হবে। পুরো পিঠের রক্ত পরিষ্কার করে মাহমুদা বেগম ব্যথানাশক ওষুধ লাগিয়ে দিলেন। কাঁদতে কাঁদতে মৌ ঘুমিয়ে গেছে। মাহমুদা বেগম মমতা ভরে ওর মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। এটা নিত্যকার কাহিনী। প্রতিদিনই ওকে মার খেতে হয়। আপন মা হয়েও মাহমুদা বেগম মেয়ের জন্য কিছুই করতে পারে না, এতটাই অসহায় তিনি। মৌপ্রিয়ার যখন 5 বছর বয়স তখন ওর বাবা ক্যান্সারে মারা যায়। মাহমুদা বেগম চেয়েছিলেন আর বিয়ে করবেন না, একমাত্র মেয়েকে নিয়ে জীবন পার করবেন, কিন্তু তার চাওয়া পূরণ হলো না। 3 মাসের মাথায় ভাইদের জোড়াজড়িতে বিয়েতে রাজি হতে হয়। যেহেতু বাবা মা নেই, সেহেতু ভাইদের কথাই মানতে হয়। বিয়ের সময় কথা হয় মৌপ্রিয়াও মায়ের সাথে থাকবে। প্রথমে এই শর্ত শ্বশুরবাড়ির লোকেরা মেনে নিলেও পরে মৌপ্রিয়াকে সহ্য করতে পারত না কেউ। ছোটবেলা থেকে মৌ অবহেলা, অপমান, মারধর এগুলোর সাথে খুব ভালো করে পরিচিত। 3 বেলা খাবার না জুটলেও মায়েরটা জুটে যেত। তবুও নিশুতের রাতে মা যখন বুকের মধ্যে জড়িয়ে রাখতো তখন সব কষ্ট ভুলে যেত মৌ, কিন্তু বেশিক্ষণ থাকতে পারতো না মায়ের কোল জুড়ে। ময়ের দম বন্ধ লাগে এই বাড়ির আবহাওয়া। দূরে কোথাও মাকে নিয়ে চলে যেতে ইচ্ছে করে। মায়ের কষ্ট ময়ের সহ্য হয় না। সারাদিন বাড়ির প্রত্যেকটা কাজ করে রাতে মদ্যপ স্বামীর খায়েশ পূরণ করতে হয়। না পারলে তাকে চাবুকের আঘাত তো আছে। মধ্যরাতে মায়ের আঘাতে মায়ের আত্মচিৎকার ময়ের মরে যেতে ইচ্ছে করে। নিজের মায়ের অসহায়ত্ব দেখার চেয়ে মরে যাওয়া ভালো, কিন্তু পরক্ষণে মায়ের কথা চিন্তা করে মৌ আর সাহস পায় না মরার। ঘুমের ঘরে পেটে কারো নোংরা স্পর্শে মৌ ধরফরিয়ে উঠে যায়। সামনে থাকা লোকটাকে দেখে ভয় পেয়ে যায়। এই লোকটার সম্পর্কে মৌয়ের সৎ চাচাতো ভাই রাশেদ। ও যখনই সুযোগ পায় মৌয়ের সাথে অসভ্যতা করতে ছাড়ে না, আর সবাইকে বলে বেড়ায় ও নাকি মৌকে বিয়ে করবে। কিন্তু মৌ লোকটাকে প্রচণ্ড ঘৃণা করে। একে বিয়ে করার চেয়ে কলা গাছের সাথে ফাঁস দেওয়া ভালো। কত মেয়ের জীবন নষ্ট করছে আল্লাহই ভালো জানে। এলাকায় বেশ দাপট থাকায় কেউ কিছু বলে না তাদের। রাশেদ মৌয়ের ভীত সন্তুষ্ট মুখ দেখে বিশ্রী এক হাসি দিয়ে বলল, আমার ভয় পাস কেন মৌ? তোকে তো আমি বিয়ে করব। হবু স্বামীকে কি কেউ ভয় পায়? মৌ কিছু বলল না, গুটিসুটি মেরে বসে নিচের দিকে তাকিয়ে রইল। রাশেদ মৌয়ের হাত পায়ে মারের দাগ লক্ষ্য করে নেকা আফসোসের স্বরে বলল, চাচা আবার তোর মারছে না? থাক, কান্দিস না। তুই আমার বউ হলে কেউ তোর মারতে পারবো না। এটা বলেই রাশেদ ধপ করে মৌয়ের এক হাত চেপে ধরে। আতঙ্কে মৌ বারবার হাত ছাড়াতে চাচ্ছে, কিন্তু রাশেদ খুব শক্ত করে হাত চেপে ধরে রেখেছে। এরই মধ্যে মাহমুদা বেগম চলে এলেন। রাশেদকে দেখে থমথমে গলায় বললেন, রাশেদ, এই ঘর থেকে যাও, মৌ এখন খাবে। রাশেদ একবার মাহমুদা বেগমের দিকে তাকিয়ে মৌয়ের হাত ছেড়ে দিয়ে চলে গেল। রাশেদ যেতে মাহমুদা বেগম দরজা আটকে দিয়ে মৌয়ের কাছে এসে বসলেন। তারপর কোমল গলায় বললেন, মৌ, তুই পালিয়ে যা, এখানে তুই ভালো থাকবি না। ওরা চাইছে রাশেদের সাথে তোর বিয়ে হোক, কিন্তু আমি চাই না।
আমার মতো কষ্টে তুইও থাক। আমি আমার খালাতো বোন সিনথিয়ার সাথে কথা বলেছি, তুই আজকে ভোরে চলে যাবি। তোকে ওর মেয়ে শিরিন নিতে আসবে। মৌ আর্দ্র কণ্ঠে বলল। কিন্তু মা তুমি। মাহমুদা বেগম মলিন হেসে বলল, তুই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবি, তারপর আমায় নিয়ে যাবে এখান থেকে। ততদিন আমি তোর অপেক্ষা করব, কিন্তু এখন তোকে যেতেই হবে। মৌ মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। এই পৃথিবীতে একমাত্র এই মানুষটা ছাড়া আর কেউ তাকে ভালোবাসেনি। ভোর হওয়া আর কিছুক্ষণ বাকি। উত্তেজনায় হাত পা কাঁপছে মোয়ের। আজ এ বাড়ি থেকে বের হতেই হবে। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে ভোরের আলো ফুটল। মৌ কাপড়ের ব্যাগটা নিয়ে দরজা দিয়ে আস্তে আস্তে বের হলো। এখনো কেউ উঠেনি। পা টিপে টিপে মেইন দরজার কাছাকাছি যেতেই ডান পাশ থেকে রাশেদের দরজার খোলার আওয়াজ হলো। মৌ দ্রুত সামনে থাকা টেবিলের নিচে লুকিয়ে গেল। নিচ থেকে দেখা যাচ্ছে রাশেদ আর ওর বন্ধুরা বের হয়েছে। রাশেদ ওর বন্ধুদের বিদায় দিয়ে আবার নিজের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। এরা সারা রাত জুয়া খেলেছে আর মদ গিলেছে। প্রতিদিনই এমনই করে। বাড়ির কেউ কিছু বলে না, অবশ্য বলবেই বা কে? তারা তো নিজেরাই এমন। মদ গিলে বউ পিটানো এদের ধর্ম। তাহলে এদের ঘরের ছেলেরা আর কেমন হবে? যা দেখবে তাই তো শিখবে। মই টেবিলের নিচ থেকে বেরিয়ে দরজার সামনে এসে ধীরে ধীরে দরজা খুলল, যেন শব্দ না হয়। ঘর থেকে বেরিয়ে ওড়না দিয়ে ভালো করে মুখ ঢেকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করলো। ভয়ে বারবার বুক কাঁপছে। যদি একবার ধরা পড়ে যায় তাহলে আজকে বোধহয় জান যাবে। বাড়ির গেটের সামনে আসতেই দোতলা থেকে কে যেন চিল্লিয়ে বলল। এই কে রে? মৌ না তাকিয়ে বুঝতে পারলো এটা রাশেদ, কারণ ওর ঘরের বারান্দা থেকে নিচটা পুরো দেখা যায়। মৌ ভয়ে উপরের দিকে তাকালো না, দ্রুত প্রায় গেট দিয়ে বেরিয়ে গেল। পেছন থেকে রাশেদ কিছু বলছিল কিনা শোনা যায়নি। আধো অন্ধকার দ্রুত বেঁকে হাঁটতে থাকে। গলির মোড়ে কাছে পৌঁছাতে হবে। সেখানে দাঁড়িয়ে আছে শিরিন। দ্রুত হাঁটতে হাঁটতেই পেছন থেকে শুনতে পেল কেউ ওকে দাঁড়াতে বলছে। পেছনে তাকিয়ে দেখলো রাশেদ আর আরো কয়েকজন আসছে। মৌ ব্যাগটা শক্ত করে কাঁধে নিয়ে সর্বশক্তি নিয়ে দৌড় দিল। মনির প্রাণে শুধু একটাই চাওয়া, শুধু মুক্তি। দৌড়াতে দৌড়াতে পেছনে তাকিয়ে দেখলো ওরা দৌড়াচ্ছে। পেছনে তাকানোর ফলে সামনে একটা ইটের সাথে উষ্টা খেয়ে পড়ে গেল। নখ ভেঙে গেছে। মৌ আবারও উঠে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে কষ্ট হচ্ছে, কিন্তু দৌড়াতে হবে। ওরা অনেকটাই কাছাকাছি। মৌ আর পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে দৌড়াতে লাগলো। পেছন থেকে রাশের অজস্র গালাগালালি দিয়ে থামতে বলছে, কিন্তু মৌ থামছে না। ওরে এসে শিরিন আপুকে দেখতে পেল না, হয়তো এখনো আসেনি। এখন কি করবে? ওরাও তো প্রায় কাছাকাছি। মৌ তাড়াতাড়ি ডানের রাস্তায় ধরলো। একটু এগিয়ে একটা বাড়ির ভেতরে ঢুকে গেল। রাশেদ সহ ওই লোকগুলো এই রাস্তায় এলো, কিন্তু মৌকে পেল না। হঠাৎ যেন হাওয়ায় মিলিয়ে গেল। রাশেদ একজনকে বাম পাশের রাস্তায় আর একজনকে ডান পাশের রাস্তায় পাঠালো এবং নিজে গলির মোড়ে দাঁড়িয়ে রইল। আর এদিকে মৌ থরথর করে কাঁপছে। মনে হচ্ছে কাঁপতে কাঁপতে পড়েই যাবে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও পেল না ওরা মৌকে। তাই হতাশ হয়ে লোকগুলো চলে গেলেও রাশেদ ডান পাশের রাস্তা ধরে আবার খুঁজতে লাগলো। প্রায় বেশ খানিক পর মৌ ধীরে ধীরে বের হলো। এখনো শিরিন আপু আসেনি। মোড়ে তেমন কেউ নেই, শুধু একটা ছেলে ছাড়া। ওই ছেলেটা বাইকের সাথে হেলান দিয়ে ফোন চালাচ্ছে। মৌ ছেলেটার কাছাকাছি এসে দাঁড়াতে ছেলেটা চোখ তুলে ওর দিকে তাকালো, তারপর বলল, আপনি মৌপ্রিয়া না? জি। ও ভীত গলায় বলল। তারপর ছেলেটা কিছু বলার আগে একটা লোক এসে মৌয়ের হাত ধরে বলল। এটা বলে রাশেদ মৌকে টেনে নিয়ে যেতে আরম্ভ করলো। মৌ বারবার রাশেদের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ওর শক্তির সাথে পেরে উঠছে না। কিন্তু 2-3 পা ফেলতেই থেমে যেতে হলো, কারণ সামনে ওই ছেলেটা যে একটু আগে মৌয়ের সাথে কথা বলছিল। ছেলেটা পথ আগলে দাঁড়ালো। পথ রোধ করার রাশেদ চড়াও হয়ে বলল, এই পথ আটকেছিস কেন? পথ ছাড় আর এখান থেকে যা, না হলে এখানেই তোকে পুঁতে রেখে দেবো। বাঁচতে চাইলে তাড়াতাড়ি চলে যা।
ছেলেটা একটু ভ্রু কুঁচকে মুখে গাম্ভীর্য ধারণ করে বলল, আপনি ওনাকে টেনে নিয়ে যাচ্ছেন কেন? এই তোরে কৈপিয়ত দিমু কেন? বাইরের পোলা হইয়া আমার লগে গলা চড়াস, কথা কস, তোর তো সাহস কম না? এটা বলে রাশেদ ছেলেটাকে থাপ্পড় মারতে নিলে ছেলেটা সিনেমা স্টাইলে থাপ্পড়টা আটকে ঘুরিয়ে 4টা চর মারল। 4 নাম্বার চরটা মেরে বলল, এই যে তোর এলাকায় দাঁড়িয়ে তোকে চরও দিয়ে দিলাম। যা, তোর বাপদাদা 14 গোষ্ঠীকে ডাক দে, দেখি কে আমার কি বালটা ফালায়। রাশেদ 4টা চর খেয়ে রাগে অপমানে রক্তচক্ষু নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলল, তুই দাঁড়া, তোর আজকে কোপাইতে না পারলে আমার নাম রাশেদ না। রাশেদের কথা শুনে ছেলেটা কৌতুকে হেসে টিটকেরি দিয়ে বলল। চাইলে তোর নাম কি দিবি? রাশেদ রাগটা হজম করে মৌকে টেনে নিয়ে যেতে চাইলে ছেলেটা নিজের একটা হাত দিয়ে ময়ের হাত ধরে বলল, ওনাকে না, তুই একা গিয়ে তোর চেলাপেলা 14 গোষ্ঠী নিয়ে আয়, আমি এখানেই দাঁড়াইছি। রাশেদ ময়ের হাত ছেড়ে দিয়ে একবার ছেলেটার দিকে তাকিয়ে দ্রুত পায়ে হাঁটা ধরল। আজকে এই ছেলের রাশ না ফেলে দিতে পারলে আজীবন মাথা ন্যাড়া করে রাখবে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলো। এদিকে রাশেদ অনেকটা দূরে চলে যাওয়ায় পর ছেলেটা বাইকে এসে বসে মুখে বলল, হা করে কি দেখছেন? তাড়াতাড়ি বাইকে উঠুন, ওরা চলে এলে আর যা যাবে না। মৌ ইতস্তত করতে করতে বলল। আমি আপনার সাথে যাব কেন? ছেলেটা বলল, কারণ আমাকে শিরিন ভাবি পাঠিয়েছে, বলেছে আপনাকে নিয়ে যেতে। মৌ বিশ্বাস করতে পারল না। হতে তো পারে ছেলেটা মেয়ে পাচারকারী, ওকে ধরে নিয়ে পাচার করে দিবে। এগুলো ভেবেই মৌ বড় একটা ঢোক খেল। মৌয়ের মুখে অভিব্যক্তি বলে দিচ্ছে সে ছেলেটাকে বিশ্বাস করছে না। নিজেকে বিশ্বাস করানোর জন্য ছেলেটা নিজের ফোন থেকে একটা ছবি বের করে দেখিয়ে বলল, এই দেখুন, আমি আর ভাবি। মৌ হাতে নিয়ে দেখলো আসলে ছেলেটার সাথে শিন আপুর ছবি। আপু আগে থেকে একটু মোটা হয়েছে। মৌ ওনাকে আরো 2 বছর আগে দেখেছে, তখন চিকনি ছিল। ছেলেটা মৌয়ের হাত থেকে ফোনটা নিয়ে বলল, এবার তো আসুন প্লিজ। ওরা আসলে 4টা চরের বদলে কিন্তু 4টা চরের বদলে আমাকে 400 টুকরো করবে। ছেলেটার কথাটা কিছুটা অসহায় শোনা গেল। মৌয়ের হাসি পেল। ছেলেটার কথাটা কিছুটা অসহায় শোনা গেল। মৌয়ের হাসি পেল। তখন তো কি বড় বড় গলায় বলেছিল 14 গোষ্ঠী নিয়ে আসতে, আর এখন হাওয়া বের হচ্ছে। তবে হাসি আসলেও এই সিরিয়াস সময় মৌ হাসলো না। ছেলেটার পেছনে উঠে বসলো। কিন্তু বাইক স্টার্ট দেওয়ার আগে রাশেদ আর আরো কয়েকজনকে দেখা যাচ্ছে হাটে লাঠি ঠেলা। ওদের দেখে ছেলেটা কাল বিলম্ব না করে বাইক স্টার্ট দিয়ে দিল। তারপর পেছনে তাকিয়ে দাঁত বের করে হেসে ওদের এক পলক দেখে সামনে তাকিয়ে ছেঁড়া গলায় গান ধরল। আজ मैं ऊपर आसमां नीचे, आज मैं आगे जमाना है पीछे। মনির শব্দে হাসলো। স্টেশনে পৌঁছে বাইক থেকে নেমে ছেলেটা বলল, আপনি একটু দাঁড়ান, আমি এই বাইকটা নিয়ে আসছি। মো দাঁড়ালো। ছেলেটা বাইকটা দিয়ে 5 মিনিটের মধ্যে এলো। এই বাইকটা স্টেশনে একজনের থেকে ধার নিয়েছিল মুখে আনার জন্য। দিতে চায়নি অবশ্যই, কিন্তু 500 টাকা দেওয়ার পর রাজি হয়েছে। ছেলেটা ফিরে এসে মৌয়ের কাছ থেকে ব্যাগটা চাইলো, কিন্তু মৌ বলল, না থাক, আমি পারবো। ছেলেটা আর কিছু বলল না। ট্রেন আসতে লেট হবে তাই ওয়েটিং রুমে গিয়ে বসলো। রুমে মানুষ দিয়ে ঠাসা, কোনো মতে একটা সিট পেল বসার, সেটাই মৌ বসলো আর ছেলেটা দাঁড়িয়ে রইল। এখন 6:30, ট্রেন আসবে 6:15, আরো 45 মিনিট অপেক্ষা করতে হবে। আশেপাশে কয়েকটা দোকান খোলা দেখলো আসার সময়। হোটেলেও বোধ হয় মাত্রই খুলেছে। ছেলেটা মৌকে বলল, কি খাবেন আপনি? মৌ মাথা নেড়ে জানালো সে কিছু খাবে না। ছেলেটা একটু বিরক্ত চোখে তাকালো, ভাবলো কি নাক উঁচু বাপরে। নিজের জন্য পরোটা আর ভাজি এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিল। ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্মে। মৌকে নিয়ে ট্রেনে উঠলো ছেলেটা। একটা বগিতে উঠে দুজনে মুখোমুখি বসলো। এইভাবেই সিট কাটা হয়েছে। সিটে বসে ছেলেটা ফোন বের করতেই সেখানে কল এলো। রিসিভ করে বলল, হ্যাঁ ভাবি বলো। ওপাশ থেকে শিরিন বলল, তোরা কোথায় রে? এই তো ট্রেনে উঠেছে। সমস্যা হয়নি তো কোনো? হতে হতে বেঁচে গেছি। মৌ কোথায়? আমার সামনেই আছে। ওকে একটু ফোনটা দে।
ছেলেটা ফোনটা মৌয়ের দিকে বাড়িয়ে দিল। মৌ হাত বাড়িয়ে ফোনটা নিয়ে কানে দিল। ওপাশ থেকে শিরিন বলল, ভয় পেও না মৌ, ও আমার দেবর রোশান। আমি কাল পরে গিয়ে ব্যথা পেয়েছি, তাই আসতে পারিনি, তাই ওকে পাঠিয়েছি। সংকোচ করো না, কেমন? আচ্ছা আপু। নাস্তা করেছো? না আপু। কি, ওই বদমাসটা এখনো তোমায় না খাইয়ে রেখেছে? ওকে একটু ফোনটা দাও। মৌ কিছু বলতে যাবে তার আগে ফোনের লাইন কেটে গেল, তাই ফোনটা রোশানের কাছে দিয়ে দিল। রোশান আবার ভাবিকে ফোন দিল। ফোন রিসিভ করে শিরিন বলল, এই বদমাস, ওকে এখনো না খাইয়ে রাখলি কেন? রোশান মুখ বাঁকা করে মৌয়ের দিকে তাকিয়ে বলল, তোমার বোন যেই না কচু, আমি জিজ্ঞেস করেছিলাম কিছু খাবে কিনা, কিন্তু সে না বলল। গাধা, ও এমনি ভয় পেয়ে আছে তাই না করেছে। যা, ওকে নাস্তা কিনে দে। আচ্ছা দিচ্ছি, এবার না খেলে আমি কিন্তু কিছু জানি না। খাবে খাবে। ফোন রেখে রোশান ট্রেন থেকে নামলো নাস্তা কেনার জন্য। আর মাত্র 5 মিনিট আছে ট্রেন ছাড়ার। রোশান দৌড়ে হোটেলে গেল, কিন্তু এখানে সিরিয়াল কোনো মতে মানুষকে ঠেলে ঠুলে নাস্তা কিনে আবার দৌড়ে ট্রেনে ফিরে এলো। ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করেছে। রোশান বগিতে ফিরে মৌকে নাস্তার প্যাকেটটা দিল। মৌ প্যাকেট হাতে নিল, কিন্তু সংকোচের জন্য খেতে পারলো না। রোশান ব্যাপারটা বুঝলো, তাই কানে হেডফোন গুজে চোখ বন্ধ করে রইল। খাওয়া শেষে মৌ মিনমিন গলায় বলল, পানি খাবো। কিন্তু রোশান শুনতে পেল না কানে হেডফোন থাকায়। এখন ওকে ডাকবে কিভাবে সেটাই ভাবছে মৌ। ভেবে না পেয়ে আর ডাকলো না। এদিকে এতক্ষণ হয়ে যাওয়ায় পর মৌ ডাকছে না দেখে রোশান নিজেই তাকালো। দেখলো মৌ চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আসছে। আশ্চর্য, পানি খেয়ে তো ডাকলো না, এত ভয়, এত সংকোচ। রোশান একটু আগে কিনে আনা পানির বোতলটা মৌয়ের দিকে বাড়িয়ে দিল। মৌ হাত থেকে নিয়ে পানি পান করে রেখে দিল নিজের কাছে। এরপর আর তেমন কোনো কথা হয়নি। মৌ ট্রেনের জানালা দিয়ে সাই করে ছুটে চলা প্রকৃতি দেখতে ব্যস্ত, আর রোশান ঘুমাতে। সিটে হেলান দিয়ে সে ঘুমাচ্ছে। বাইরে থেকে মিষ্টি একটা বাতাস শুয়ে যাচ্ছে ওর মুখমণ্ডলে। সামনের দিকে চুল বড় বড় কপালে এসে পড়েছে। ছেলেটা বোধহয় ঘুমাতে ঘুমাতে হাসে, তাই তো শ্যামল মুখশ্রীতে এক অপ্রার্থিব হাসি লেগে আছে। অনেকক্ষণ পর মৌয়ের ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ল, এবং আর্জেন্ট। কিন্তু কিভাবে যাবে? ওয়াশরুম কোথায়? এর আগে তো ট্রেনে উঠেনি। আবার রোশানকে বলতেও লজ্জা লাগছে। তবে বলতে তো হবে, কিন্তু কিভাবে বলবে? এই যে আমি একটু টয়লেটে যাব এভাবে, এই যে আমি একটু টয়লেটে যাব এভাবে, নাকি আমাকে একটু টয়লেটে নিয়ে যাবেন এভাবে, নাকি টয়লেটটা কোন দিকে এভাবে? মনে মনে কিভাবে বলবে এগুলোই ভাবতে থাকলো। হঠাৎ পাশের সিটে একটা বাচ্চা তার মাকে বলল, মা হাগু দিব। বাচ্চাটা কি সুন্দর বলে দিল, আর মৌ এখনো মুখ খুলতেই পারলো না। তবে মৌকে উসখুস করতে দেখে রোশান বলল, কিছু বলবেন? মানে না, মানে কি না মানে? মৌ হঠাৎ মুখ ফসকে বলে ফেললো, আমি হাগু দিতে যাব। মৌকে ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে রোশান বগির দরজার সামনে দাঁড়িয়ে ইচ্ছে মতো হাসছে। এতক্ষণ প্রায় হাসি চেপে রাখতে দম বন্ধ হয়ে আসছিল। আর এদিকে মৌয়ের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কি বলতে কি বলে ফেললো। মুখ ফসকে কি এটাই বের হওয়ার ছিল? ছি, ছেলেটা কি ভাবলো? হাসির বেগ কমে আসতেই রোশান বগিতে এসে বসলে প্রায় সাথে সাথেই মৌ এসে নিজের সিটে বসলো। কিন্তু রোশানের দিকে তাকালো না, বাইরে তাকিয়ে রইল। সে আজ প্রতিজ্ঞা করেছে কোনোভাবে রোশানের দিকে তাকাবে না। রোশান প্রথম কয়েকবার তাকালো, এরপর আর তাকালো না। নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সারা রাস্তা আর কোনো কথা হয়নি। সিলেট স্টেশনে এসে যখন থামলো তখন 1:30 বাজে। রোশান মৌকে নিয়ে ট্রেন থেকে নেমে একটা হোটেলে ঢুকলো। তারপর 2 প্লেট কাচ্চি অর্ডার দিল। একটু পরে 2 প্লেট কাচ্চির সামনে চলে এলো। রোশান হাত ধুয়ে খাওয়া শুরু করলো। সংকোচ হওয়ার সত্ত্বেও মৌও খাওয়া শুরু করলো। রোশান আগে খাওয়া শেষ করে বিল দিয়ে একটু বসলো মৌয়ের জন্য, কারণ মৌ এখনো খাওয়া শেষ হয়নি। যেন কোনো অস্বস্তি না হয়, তাই ফোনে মনোযোগ দিল। খাওয়া শেষে মৌকে নিয়ে মেইন রোডে এসে একটা রিক্সা ঠিক করলো। প্রথমে ওকে উঠতে দিল। মৌ রিক্সায় উঠে মাঝখানে দিয়ে নিজের ব্যাগটা রাখলো।
তাই দেখলে রোশান ভ্রু কুঁচকে বলল, পুরো রিক্সায় যদি আপনি আর আপনার ব্যাগই বসেন তাহলে আমি বসবো কোথায়? কি মেয়ে রে বাবা! মুখ কালো করে বেগটা কুলে নিয়ে নিল, চেপে বসলো। একটু পর রোশান পাশে বসলো। এইটুকু রিক্সার মধ্যে এমনভাবে চেপে বসেছে যেন একটু ঝাঁকি খেলে রাস্তায় পড়ে যাবে। রোশান বিরক্ত মুখে কয়েকবার ঠিক হয়ে বসতে বললেও আগের অবস্থায় রইল। রিক্সা চলতে চলতে হঠাৎ একটা ঝাঁকি খেতেই পড়ে যেতে নিল। রোশান পেছন থেকে তড়িৎ গতিতে এর দু বাহু চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় মোয়ের আত্মা শুকিয়ে গেছে। রোশান ওকে ধরে সিটে বসালো, তারপর রুষ্ট হয়ে বলল, এই জন্যই বারবার বলেছিলাম ঠিক হয়ে বসুন। না, আমার কথা কেন শুনবেন? আপনার তো পড়ে গিয়ে ভর্তা হওয়ার ইচ্ছে ছিল, এখন পড়ে গেলে পুরো ভর্তা হয়ে যেতেন। মিনমিন গলায় বলল। সরি। রোশান বিরক্ত মুখে একবার চাইলো, কিছু বলল না। বাসার সামনে ভাড়া মিটিয়ে মৌকে নিয়ে ভেতরে গেল। ড্রয়িং রুমে শিরিন আপু আর ওনার শাশুড়ি বসে আছে। মৌকে দেখে শিরিন উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, আসতে কোনো অসুবিধা হয়নি তো? মৌ কিছু বলার আগে রোশান বলল, হবে কিভাবে, আমি আছি না। 7 সমুদ্র 13 নদী পার করে তোমার বোন নিয়ে আসছি। মহৎ কার্য করিয়াছেন আপনি। এখন যান, ঘরে যান। আপনার বন্ধু আসিফ আর সিয়াম এসেছে। কখন আসলো ওর? একটু আগেই এসেছে, তোর রুমে বসে আছে। আচ্ছা, আমি রুমে যাচ্ছি। এটা বলে রোশান নিজের রুমের দিকে যেতে যেয়েও আবার ফিরে এলো, বলল, দাঁড়াও 1 মিনিট। তোমার থেকে আজকের আর ওই দিন মিলিয়ে 2000 টাকা পাই, আমার 2000 দাও। আজকে হাতে টাকা নেই রে ভাই, তোর ভাইয়ের থেকে নিয়ে দেব। তুমি সবসময় এমন করো ভাবি, দিবে বলে আর দাও না। আচ্ছা যা, এবার দিব। মনে থাকে জানো, তোমার জামাইয়ের থেকে নিয়ে দিবা কিন্তু। শিরিন হেসে বলল, আচ্ছা। রোশান নিজের রুমে চলে গেল। রোশান যেতেই শিরিন মৌকে বলল, যাও, তুমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর খাবে। আপু আমি খেয়ে আসছি তো। রুশান ভাইয়া বিরিয়ানি খেয়েছে। মৌয়ের কথা শুনে শিরিন কিছু বলতে যাওয়ার আগে শিরিনের শাশুড়ি রুনা বেগম বললেন, তো কি হয়েছে, আবার খাবে? যাও হাত মুখ ধুয়ে আসো। মধু মাথা নাড়িয়ে সন্তপনে চলে গেল শিরিন দেখিয়ে দেওয়া ঘরে। একদম রোশানের পাশেরটাই ওর ঘর। ঘরে এসে ব্যাগটা গোছানোর খাটের উপর রেখে সেখান থেকে একটা ত্রিপিস বের করে গোসল করতে চলে গেল। মা, বললাম না আমি বিয়ে করব না, তুমি তবুও আমায় জোর করছো কেন? ফারুল প্রচণ্ড বিরক্তির সহিত বলল, দেখ মা ছেলের ভালোবাসা, ভালো চাকরি করে, স্বভাব চরিত্র ভালো, বংশও ভালো, তুই না করিস না। ভালো সম্বন্ধ পাওয়া মুশকিল আজকালের জামানায়, তাই ভালো সম্বন্ধ হাতছাড়া করতে নাই। আর তোর বাবার শরীরের অবস্থা ভালো না, কখন কি হয় বলা যায় না। তোদের 2 বোনকে বিয়ে দিয়ে তবেই আমাদের মুক্তি। মা দেখো, আমি নিজের খরচ নিজে চালাই, আমাকে নিয়ে তোমাদের সমস্যা হওয়ার কথা না। এতে মুক্তি কিন্তু তোমরাই পাচ্ছ। আর বিয়েটাই কেন জীবনের সব হতে হবে? বিয়ে ছাড়া কি চলা যায় না? কেন তুই বিয়ে করতে চাইছিস না? দেখ, জীবন কিন্তু কারো জন্য থেমে থাকে না। একজনের জন্য তুই সবাইকে খারাপ ভাবতে পারিস না। আহাত খারাপ ছিল বলে অন্য ছেলেরাও খারাপ হবে সেটা তো বলা যায় না। খারাপ যে হবে না সেটার কি গ্যারান্টি মা? তবুও তোর ভাগ্য তো সুপ্রসন্ন হতে পারে। পারুল তার ছেলের একটা হাসি দিয়ে বলল, হলে তো অনেক আগেই হতো। আচ্ছা যাও, ওই ছেলেকে আসতে বলো, আমি দেখা করব। আশা বেগম উৎফুল্ল হয়ে বললেন, সত্যি? কখন আসতে বলবো? বিকেল 5টায় বলে দিও। আচ্ছা। পারুল কথা শেষ করে বেরিয়ে পড়ল। দুটো টিউশনি শেষ করে এই ছেলের সাথে দেখা করবে। ড্রয়িং রুমে বসে শিরিন, মৌ আর শিরিনের শাশুড়ি বসে বসে গল্প করছিল। হঠাৎ রুম থেকে রোমানকে বের হতে দেখে শিরিন বলল, কোথায় যাও রোমান? রোমান হালকা হেসে বলল, একজনের সাথে দেখা করতে যাই ভাবি। চশমা নাগের টকার থেকে তুলে রুনা বেগম বললেন, কার সাথে? এখন বলবো না, দেখা করে এসে বলবো। রোমানের মুখে একটা মিষ্টি হাসির ঝলক দেখা গেল। রোমান কিছু না বললেও শিরিন বুঝে গেল, কারণ আগের রাতে বেশ কিছু
না বললেও একটা মেয়েকে ওর ভালো লাগে সেটা বলেছিল, হয়তো তার সাথেই দেখা করতে যাচ্ছে। তবে শিরিন বুঝলেও রুনা বেগম বুঝলো না। গোয়েন্দাগিরির উদ্দেশ্যে আরও কিছু জিজ্ঞেস করতে নিলেই শিরিন থামিয়ে দিয়ে বলল, থাক মা, যেতে দিন, ও এসে বলুক। এখন বোধ হয় ওর দেরি হচ্ছে, তাই না রোমান? এটা বলে রোমানের দিকে দাঁত কেলিয়ে একটা হাসি দিল। রোমান একটু লজ্জা পেয়ে বলল, আসছি আমি। রোমান চলে যাওয়ার পর আবারও কথা বলা শুরু করলো। কথা বলতে বলতেই শিরিন শুনতে পেল ওর ফোন বাজছে, কিন্তু ফোন তোর রুমে। শিরিন আড্ডা ছেড়ে উঠে চলে গেল। শিরিন যাওয়ার 2 মিনিট পর রুনা বেগমও চলে গেল পান খাওয়ার জন্য। মৌ একাই ড্রয়িং রুমের সোফায় বসে রইল। আচমকা মৌয়ের পাশের সোফায় রোশান এসে বসলো। টি টেবিলে রাখা রিমোট দিয়ে টিভি চালালো। চ্যানেল পাল্টাতে পাল্টাতেই শিহান এসে চাচার কোলে এসে বসে পড়ল। রোশান ভাতিজাকে আদর করলো। শিহান কৌতূহলী দৃষ্টিতে একবার মৌয়ের দিকে তাকিয়ে চাচাকে জিজ্ঞেস করলো, চাচু, এই মেয়েটা কে? রোশান ভাতিজার চুলে আঙ্গুল চালাতে চালাতে কানে কানে বলল, এটা হলো তোমার পটি খালামণি। চাচার কথা শুনে শিহান হেসে দিল। চাচা ভাতিজা দুজনেই হাসছে। তারপর আবারও রোশান কানে কানে বলল, শিহান, এটা কিন্তু কাউকে বলবা না, ঠিক আছে? শিহান মাথা নাড়িয়ে সায় দিয়ে আবারও চাচা ভাতিজা একযোগে হাসা শুরু করলো। আর এদিকে চাচা ভাতিজা এমন হাসাহাসির কারণ বুঝতে না পেরে মুখ ভুকুচকে তাদের দিকে তাকিয়ে আছে। কেমন আছেন? ভালো না থাকলে দেখা করতে আসতাম না অবশ্যই। হ্যাঁ, তা তো অবশ্যই। কি খাবেন? একটা কোল্ড কফি ব্যাস। রোমান ওয়েটারকে ডেকে একটা পেপসি আর একটা কোল্ড কফির অর্ডার দিল। ওয়েটার চলে যেতে রোমান ভনিতা না করে সরাসরি বলল, আমি আপনাকে পছন্দ করি, বিয়ে করতে চাই। শুনেছি, মা বলেছে। আপনার কি এই সম্পর্কে কিছু বলার আছে? আপনি দেখতে বেশ ভালো, ভালো চাকরি করেন। না পছন্দ হওয়ার কারণ নেই, কিন্তু আমার সমস্যা অন্য জায়গায়। পারুল কথা শেষ করার আগে ওয়েটার এসে অর্ডারকৃত খাবার দিয়ে গেল। তাতে অবশ্যই কথা বলার ব্যাঘাত ঘটেনি। ইফরাত দিব্যি বলেছে। আগে অবশ্যই বলতে পারতো না এমন দিব্যি কথাবার্তা। চেহারায় লজ্জা লজ্জা একটা ভাব ছিল, কিন্তু এখন মনে হচ্ছে ভাবটা উবে যাচ্ছে দিন দিন। মাঝে মধ্যে পারুল ভাবে, কেন এমন হচ্ছে? ছ্যাঁকা খেলে কি এমন হয়? রোমান পেপসিতে একটা চুমুক দিয়ে বলল, যেমন কি সমস্যা? আমার অতীত, বোধহয় আমার অতীত জানলে আপনি নিজেই আমাকে রিজেক্ট করবেন। রোমান বেশ স্বাভাবিক ভঙ্গিতে পেপসিতে আরেকটা চুমুক দিয়ে বলল, আপনার অতীত আমি জানি। আপনার মা বলেছেন। আমার আপনার অতীত নিয়ে আপত্তি নেই। পারুল একটু চমকালো, কারণ এর আগে সবাই ওকে অতীতের জন্য রিজেক্ট করেছে, কিন্তু এই ছেলেটা ব্যতিক্রম। তবে হুট করে যাকে তাকে বিশ্বাস করে ফেলা তো বোকামি। ইফরা আর ইহকালে করবে না, তাই সে বলল, আচ্ছা, কিন্তু হুট করে আমি কোনো সিদ্ধান্তে আসতে পারবো না, আমার ভাবতে হবে। অবশ্যই, আমি অপেক্ষা করব। পারুল নিজের ঘড়িতে সময়টা দেখে বলল, এবার উঠি তাহলে। আচ্ছা, তবে যদি কিছু মনে না করেন আপনার নাম্বারটা পেতে পারি? পারুল হাসলো, তারপর বলল, মা এত কিছু বলেছে অথচ নাম্বারটা দেয়নি। চেয়েছিল, কিন্তু আমি নেইনি, আপনার থেকে নেব বলে। পারুল মৃদু হাসির রেখা টেনে নিজের নাম্বারটা একটা টিস্যুর মধ্যে লিখে দিয়ে বলল, ফোন দিলে রাত 11টার পর ফোন দেবেন, এর আগে আমি পড়াশোনা করি, ফোন বন্ধ থাকে। আচ্ছা। তারপর রোমান ইফরাকে রিকশায় তুলে দিয়ে বলল, ভালো থাকবেন পারু। ইফরা চলন্ত রিকশাটা থামিয়ে বলল, আমার নাম শাহনেওয়াজ পারুল ইফরা, আমাকে ইফরা ডাকবেন, পারু ডাকবেন না, ভালো লাগে না আমার। আচ্ছা, ডাকবো না। এবার তাহলে আবার বলুন। কি? ওই যে রিকশায় তুলে যা বললেন। ভালো থাকবেন ইফরা। আপনিও ভালো থাকবেন রোমান। তারপর রিকশা চলতে শুরু করলো আপন গতিতে। পেছনে রোমান দাঁড়িয়ে আছে, চেয়ে আছে রিকশার দিকে, ভাবছে হয়তো ইফরা পেছনে তাকাবে, কিন্তু না, তাকায়নি। রুহান কারখানা থেকে মাত্রই ফিরল। আজকে প্রচুর কাজের চাপ ছিল। ড্রয়িং রুমে সোফায় এসে বসতেই শিয়ান দৌড়ে এসে বাবার কোলে উঠে বলল, বাবা জানো আজকে কে এসেছে? রুহান আদুরে কণ্ঠে বলল, কে এসেছে বাবু? হাগু আন্টি এসেছে।
এটা বলেই রোহান খিলখিলিয়ে হাসা শুরু করলো। পেছন থেকে শিরিন লেবুর শরবত নিয়ে এসে টেবিলে রেখে বললেন, শিহান, এগুলো কি কথা? কে বলেছে এই কথা তোমাকে? ছোট্ট চাচ্চু বলেছে মা। না বাবা, উনি তোমার মৌ খালামণি হয়। তুমি ছোট চাচুর কথা শুনিও না। আচ্ছা। বলেই শিহান বাবার কোল থেকে নেমে দাদির রুমে চলে গেল। শিহান চলে যেতেই শিরিন বলল, আজ বড্ড ক্লান্ত লাগছে তোমায়। হ্যাঁ, আজ প্রচুর কাজের চাপ ছিল, নিঃশ্বাস ফেলারও সময় ছিল না। আচ্ছা, শরবতটা খাও, তারপর ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি। রোমান, রোশান ওরা কোথায়? রোমান কার সাথে যেন দেখা করতে গেছে, আর রোশান টিউশনিতে গেছে। ও আচ্ছা, আজকে কে এসেছে? সিয়ান বলল যে। ওই তো আমার এক খালামণির মেয়ে এসেছে, এখান থেকে অ্যাডমিশন পরীক্ষা দেবে। আসলে মা এমন করে বলছিল যে না করতে পারিনি। রোহান কিছুটা বিরক্ত নিয়ে বলল, উনি ওনার বাসায় নিয়ে রাখতে পারেন না, আমাদের ঘাড়ে কেন? শিরিন প্রত্যুত্তরে কিছু বলল না, খাবার বাড়তে চলে গেল। রোহান হাত মুখ ধুয়ে টেবিলে এসে বসলো, তারপর ভাত খেতে খেতে বলল, দেখো যেন বেশি দিন না থাকে। আচ্ছা। রোমান ঘরে ফিরল রাত 9টায়। রোমানকে দেখে শিরিন বলল। শিরিন হতাশ গলায় বলল, তা দেখা হলো দেবর সাহেব? হ্যাঁ ভাবি, হলো। তাহলে এবার তো বলো। এখনো বলার মতো কিছু হয়নি ভাবি, হলে বলবো। আচ্ছা। রোমান নিজের ঘরে চলে গেল। আজ সে খাবে না, বাইরে থেকে খেয়ে এসেছে। আর রোশান 11টার সময় খাবে। অরটা ওকে ঘরে বেড়ে নিয়ে দিয়ে আসতে হবে। ভাত খেয়ে আরও কিছুক্ষণ পড়ল রোশান। পড়া নিয়ে সিরিয়াস না হলেও এখন পড়তে হচ্ছে অনেক, কারণ সামনে ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা। একটানা পড়তে আর কতক্ষণ ভালো লাগে। তাই সে বই বন্ধ করে ছাদে গেল। এক কাপ চা হলে মন্দ হয় না, কিন্তু এত রাতে বানাতে আলসে লাগছে, তাই চা ছাড়াই ছাদে চলে গেল। ওদের ছাদের রেলিং নেই। রোশান ছাদের বাইরে দুপা ঝুলিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তবে আজ চারপাশ আলো নেই, ঘুটঘুটে অন্ধকার। আজ অমাবস্যা। কোনো এক বিচিত্র কারণে রোশানের পূর্ণিমা নয়, অমাবস্যা ভালো লাগে। রোমান ফোন নিয়ে ইতস্তত করছে, ফোন করবে নাকি করবে না। এখন তো রাত 12:30 বাজে, ঘুমিয়ে পড়লো নাকি। প্রচুর ইতস্ত হওয়া সত্ত্বেও রোমান ফোন করলো। ওপাশ থেকে খুব স্বাভাবিক গলায় ইফরা বলল, আর 10 মিনিট পর ফোন দিলে হয়তো কথা বলতে পারতেন না, আমি ঘুমিয়ে পড়তাম। যাক, ভাগ্য ভালো বলতে গেলে। রোমান ঈষৎ হেসে বলল, ভালো, আবার কিছুটা মন্দ, কারণ ঠিক 10 মিনিট পর আর কথা বলতে পারবো না, কারণ আমি ঘুমাবো। সমস্যা নেই, 10 মিনিটেই হবে। বাহ, ভালো, তাহলে শুরু করুন। কি শুরু করব? যা বলার জন্য ফোন দিয়েছেন তা। রোমান বলার জন্য বিশেষ কিছু খুঁজে পেল না। সে তো এমনই ফোন দিয়েছে শুধু একটা কথা বলার জন্য। রোমানকে চুপ থাকতে দেখে ইফরা বলল, চুপ কেন? না, আসলে এমনি। আচ্ছা, তাহলে আমি বলি। বলুন। আপনার আগে প্রেম ছিল? কি ছিল? কয়টা ছিল? 2টা। ক্লাস 10-এ থাকতে একটা করেছি, পরে মেয়েটার বিয়ে হয়ে যাওয়ায় সেটা রীতি ঘটে। তারপর অনার্সে উঠি। অনার্সের প্রেমটার ইতি ঘটলো কেন? তারও বিয়ে হয়ে গেছে। এটা বলেই রোমান হাসলো। ও আচ্ছা, তাহলে এবার রাখি, আপনার 10 মিনিট শেষ। শুভরাত্রি। রোমান একটু হতাশ হয়ে বলল, শুভরাত্রি। ফোন রাখার পর ঘড়ির দিকে তাকাতেই রোমান আবিষ্কার করলো 10 মিনিট হতে আরো 3 মিনিট বাকি। সে চাইল ইফরাকে আরো কল দিতে, কিন্তু কল দিলে সে রিসিভ করতে করতে 3 মিনিট শেষ হয়ে যাবে, আর কথা বলা যাবে না। তাই বেচারা আর কল দিল না। মুচুল আশ্বাস ছিল একটু পরেই বের হবে শিরিন আপুর আম্মুর সাথে দেখা করতে, মানে ওর আম্মু খালাতো বোনের সাথে। তা ওকে নিয়ে আসতে যাবে রোশান। এটা নিয়ে বিরক্ত মৌ। সে রোশানকে দেখতে পারে না, প্রচণ্ড অসভ্য ছেলেটা, কিন্তু মুখটা এমন করে রাখে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু পেটে পেটে প্রচুর শয়তানি। মৌ বিনুটিটা করে চিনুটা রাখতেই শিয়ান দৌড়ে ঘরে এসে বলল, হাগু খালামণি, আম্মু তোমার নাস্তা খেতে থাকে। মৌ অবাক হয়ে শিহানের দিকে চেয়ে বলল, হাগু খালামণিকে? তুমি, ছোট চাচ্চু বলেছে।
রাগটা যেন চরচর করে মাথা উঠে গেল মোয়ের। কি সব বলছে বাচ্চাটা! এখন বাচ্চাটাকে চর দিয়ে 32টা দাঁত খুলে ফেলতে ইচ্ছে করছে। মোয়ের রাগটা আরো এক ধাপ বাড়িয়ে দিয়ে শিহান বলল, জানো ছোট চাচ্চু, সবাইকে বলেছে তোমার নাম হাগু খালামুনি। এটা বলে শিহান চলে গেল। মোয়ের এখন কান্না পাচ্ছে। আসলে লোকটা অসভ্য, বেয়াদব, ইতর। আদতে রোশান সবাইকে বলেনি, সে শুধু শিরিনকে আর শিহানকে বলেছে। তবে সবাইকে বলার দায়িত্বটা শিহান নিজের কাঁধেই নিয়েছে। নাস্তা করে রোশান আর মৌ বেরিয়ে পড়লো যাওয়ার জন্য। শিরিনের মায়ের বাড়ি বেশি দূরে নয়, এখান থেকে রিকশায় 10 টাকা ভাড়া লাগে আর হেঁটে 10 বা 15 মিনিট লাগবে। তবে আজ রিকশায় ওরা যাবে। মৌয়ের ভীষণ বিরক্ত লাগছে এই বেয়াদব কোচের ছেলেটার সাথে বসতে, সাথে রাগও লাগছে। এত বড় হওয়ার পর আক্কেল আন্দাজ সব পানিতে গুলিয়ে পেটে চালান করে দিয়েছে। তা না হলে সামান্য হাগু কথাটা সবাইকে ধেই ধেই করে বলার কি আছে? এমন করছে যেন ওদের গোষ্ঠীতে কেউ হাগে না। এই প্রথম হাগুর নাম শুনলো বলে রাষ্ট্রে রাষ্ট্রে বলে বেড়াতে হচ্ছে। অতিমাত্রায় অসভ্য হলে যা হয় আর কি। এদিকে ময়ের বিরক্ত মুখটায় নজর পড়তেই রোশান একটু ভ্রু কুঁচকালো। বিরক্ত হওয়ার মতো কোনো কাজ করেছে বলে তো মনে পড়ছে না। তাহলে বিরক্তটা ঠিক কোন কারণে? নাকি ওর মুখটাই এমন? একবার কি জিজ্ঞেস করা উচিত? না থাক, যে জিজ্ঞেস করতে গেলে পরে গায়ে পড়া ভাববে। কেন জানি ফার্স্ট ইমপ্রেশনে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে অসভ্য বেয়াদব মনে হয়, তাহলে সারা জীবন তাপস্য করেও সেই মেয়েটির কাছ থেকে ছেলেটির ভালো হতে পারে না। কিছুক্ষণের মধ্যে ওরা চলে এসেছে শিরিন আপুর বাবার বাড়ি। রোশান ভাড়া মিটিয়ে ভেতর দিকে হাঁটা ধরলো। পেছনে পেছনে মৌ আসছে। বাড়ির গেট একবারে খোলা। 2 তলা ইংরেজি এল আকৃতি গোলাপি রঙের বাড়ি। সামনে ছোটখাটো একটা ফুলের বাগানও আছে। ভেতরে যেতে যেতে এইটুকুই ঠাউর হলো ময়ের। একতলায় একটা ফ্ল্যাটের সামনে রোশান দাঁড়িয়ে পড়ল। দরজার পাশে কলিং বেল বাজালো। কিছুক্ষণ পরেই একটা মেয়ে দরজা খুলে দিল। রোশান মেয়েটাকে দেখে সহাস্যে বলল, কি খবর বেআইন সাহেব? এই তো ভালো বিয়া সাহেব। মেয়েটা কথা শেষ করতে না করতেই মধ্যবয়সী এক মহিলা এসে বলল, এসো ভেতরে এসো। রোশান বলার আগে ভেতরে চলে গেছে। তারপর আয়েশ করে একটা সোফায় বসে পড়েছে আর মৌ সংকোচে ধীর পায়ে ভেতরে আসলো। রোশানের সাথে কথা বলা মেয়েটি মৌকে দেখে বলল, তুমি মাহমুদা আন্টির মেয়ে? জানো তো আমার সমবয়সী, আমিও এবার অ্যাডমিশন পরীক্ষা দিব। মৌ সৌজন্যমূলক একটু হাসলো। আসলে মৌ মেয়েটার চেয়ে 1 বছরের বড়। ও গতবার ইন্টার পরীক্ষা দিয়েছে। তারপর ওই রাক্ষসী ফ্যামিলি আর রাশেদের অত্যাচারে আর পড়তে পারেনি। ভেবেছিল পড়া বোধহয় শেষ। না, নিয়তি আরেকবার সুযোগ দিয়েছে ওকে। মেয়েটা বক বক করতে করতে ওকে নিয়ে গিয়ে সোফাতে বসালো। তারপরে হেসে রোশানকে বলল, আজকে কিন্তু থাকতে হবে বিআই সাহেব। না বেআইন সাহেব, আজকে কাজ আছে, আমি একটু পরে চলে যাব। তা হচ্ছে না। এটা বলতে বলতে মেয়েটা ভেতরে চলে গেল। এই রুমে এখন মৌ আর রোশান বসে আছে, তাও একেবারে মুখোমুখি সোফায়। তাই মাঝে মধ্যে না চাইতেও চোখাচোখি হচ্ছে আর দুজনই চোখ ফিরিয়ে নিচ্ছে। এই চোখাচোখি চলতে চলতে সিনথিয়া খালা নাস্তা নিয়ে চলে এসেছে আর ওনার পেছনে ওই মেয়েটা জুসের ট্রে নিয়ে এসে হাজির। রোশান বিনীত ভঙ্গিতে বলল, এত কিছু দরকার ছিল না, কিন্তু মা ওই। আরে না বাবা, তুমি তো আসোই না, তাও আজকে এত দিন পর এলে, আজ কিন্তু থাকতে হবে। না মা ওই, আজ না, আজকে জরুরি কাজ আছে, অন্য একদিন থাকবো। সিনথিয়া খালা মন খারাপের গলায় বললেন, তুমি সব সময় বাহানা দিয়ে চলে যাও। রোশান একটু লজ্জা মিশ্রিত হাসি দিল। এটা সত্যি, এই বাড়িতে আরো কয়েকবার আসা হলেও থাকা হয়নি। নানা রকম ছুতোয় কেটে পড়েছিল। নাস্তা খেতে খেতে কিছুক্ষণ গল্প করে চলে যাওয়ার জন্য উঠতেই শিরিনের বোন শারমিন টেনে টেনে বলল, থেকে গেলেই পারতেন। রোশান বলতেই যাচ্ছিল অন্য একদিন থাকবে, কিন্তু মৌয়ের মুখটা দেখে মত পাল্টে বলল, আচ্ছা ঠিক আছে, এত করে যখন বললেন তখন তো থাকতেই হয়। রোশানের কথা শুনে শারমিন খুশি হয়ে বলল, যাক, এতদিন বিআই সাহেব কথা শুনল।
আর এদিকে রুশানের না থাকার কথা শুনে মৌ যতটা খুশি হয়েছিল তার চেয়ে বেশি দুঃখী হয়েছে এখন। থাকলেই পারতো শয়তানটা। হ্যাঁ, মৌয়ের 100 ওয়াট বাল্বের মতো জ্বলে ওঠা মুখটা টুপ করে শূন্য ওয়াটে নেমে আসতে দেখে রুশানের ভীষণ আনন্দ হচ্ছে। তবে অদ্ভুত কারণে মেয়েটাকে জ্বালাতে রুশানের মজা লাগছে। শারমিন মৌকে নিজের ঘরে নিয়ে গেল। ওর হাত থেকে বেগটা বিছানার উপর রেখে বলল, এটা আমার ঘর, আমরা এখানেই থাকবো একসঙ্গে, অনেক মজা হবে। মৌ কিছু বলল না। সে ঘুরে ঘুরে ঘর দেখতে ব্যস্ত। বেশ সিমসাম আর পরিপাটি ঘর। উত্তরে একটা জানালা আছে, ওখান দিয়ে খোলা মাঠ দেখা যায়। শারমিন মৌকে ড্রয়িং রুমে আসতে বলে চলে গেল। এই মেয়েটা প্রচুর মিশুকে, মাত্র কিছুক্ষণের মধ্যে এতটা ফ্রি হয়ে কথা বলছে। মৌ হলে কখনোই পারতো না। বেশ ইন্ট্রোভার্ট টাইপের সে। বেশ খানিক পর মৌ ড্রয়িং রুমে গেল। শারমিন ওকে দেখে বলল, এত দেরিতে এলে তুমি? আসো, বসো। মৌকে নিজের পাশে বসতে বলে সে আবারও বকবক শুরু করলো। আলোচনার সারবস্তু হলো কোনো মুভির কাহিনী। মৌ জীবনে বোধহয় 2 বার না 3 বার, তাও অল্প একটু করে দেখেছে মুভির। প্রথমবার রাস্তার চায়ের দোকানে, এরপর কলেজে একদিন বান্ধবীদের ফোনে। এই তো, এরপর আর মনে পড়ছে না। তাই মৌয়ের এই আলোচনা ইন্টারেস্ট লাগছে না। প্রচণ্ড বোর হচ্ছে সে। কিছুক্ষণ বসে মৌ পাশ থেকে উঠে দাঁড়াতেই শারমিন বলল, কি হলো? কিছু না, আমি একটু রান্নাঘরে যাব, আন্টির সাথে একটু কথা বলে আসি। আচ্ছা, যাও। যাওয়ার সময় মৌয়ের চোখ রোশানের দিকে পড়তেই দেখলো সেও ওর দিকে তাকিয়ে আছে। মৌ চোখ ফিরিয়ে মনে মনে বলল, আপদ। দুপুরে খাবার খাওয়ার সময় শারমিন হঠাৎ করে বলে উঠল, বিয়া সাহেব, আজ তো আপনি থাকছেন তাই না? চলুন আমরা 4 জন কোথাও ঘুরে আসি। হ্যাঁ, যাওয়া যায়। রোশান খেতে খেতেই বলল, না না বাবা, তোমরা 3 জন যাও, ঘুরে আসো, আমি যাব না। সিনথিয়া বেগম আপত্তি করে বসলেন। কেন মা? শারমিন মন খারাপ করে বলল, খালি বাড়ি রেখে যেতে মন চায় না, তোরা যা। তোদের মতো বয়সে আমি কত ঘুরে বেরিয়েছি, এখন আর মন চায় না। মায়ের না যাওয়ার কথা শুনে শারমিন একটু মন খারাপ করলেও তাতে তার উৎসাহের বিন্দুমাত্র ভাটা পড়ল না। সে অতি উৎসাহে বলল, আচ্ছা, তাহলে আধ ঘন্টা পরই আমরা বের হব। রুশান বলল, ডান। বান্ধবীর সাথে শপিং মলে ঘুরতে ঘুরতে ভুলবশত একজনের সাথে ধাক্কা খেতে ইফরা সরি বলার জন্য ঘুরে দাঁড়ালো, কিন্তু সরি বলতে পারল না, কারণ সামনের মানুষটা আহাত। ওর সাথে একটা মেয়ে দাঁড়ানো, ওর গার্লফ্রেন্ড। ইফরা মেয়েটাকে চেনে। চোখ মুখ শক্ত করে ইফরা চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতে আহাত ওর হাত ধরে ফেললো। তারপর বলল, একটু দাঁড়াও, কথা আছে। হাউ ডিয়ার ইউ টু টাচ মি? ভারী শক্ত গলায় বলল ইফরা। আহাত হাতটা ছেড়ে দিয়ে ওর গার্লফ্রেন্ডকে বলল, একটু সামনে যাও, আমি আসছি। মেয়েটা একবার ইফরার দিকে রুক্ষ দৃষ্টিতে চেয়ে কিছুটা সামনে গিয়ে দাঁড়ালো। আমিও আমার বান্ধবীকে একটু সাইডে যেতে বললাম। আহাত কিছুক্ষণ ইতস্তত করতে করতে বলল, তুমি নাকি বিয়ে করছো? হ্যাঁ, তোমার কোনো সমস্যা? ইফরা তিক্ত গলায় বলল, না, সমস্যা না। ছেলেটা কে? সেটা জেনে তুমি কি করবে? না, এমনি। উইশ ইউ হ্যাপি ম্যারিড লাইফ। কথা শেষ? হ্যাঁ। ওকে, নাও বাই। এটা বলে ঘুরে হাঁটা ধরল ইফরা। শারমিন ভারী মেকআপ করতে 1 ঘন্টা লাগিয়েছে, যেন সে কোথাও বিয়ে বাড়িতে যাচ্ছে। নিজের মেকআপ করা শেষ হতে মৌকে বলল, তুমি মেকআপ করবে? আমি মেকআপ চাই না। আচ্ছা, তাহলে চলো বের হই, বিয়া সাহেব অপেক্ষা করছে। রুশান শারমিনকে দেখে মনে মনে একটা নাক চিটকানি দিল, কারণ ওর মেকআপ পছন্দ না। ন্যাচারাল বিউটি সুন্দর, তবুও বিয়ান বলে কথা, বিয়াই সাহেব একটু প্রশংসা না করলে চলে। তাই রুশান একটু প্রশংসা করে দিল। বাসা থেকে 3 জনই একসাথে বের হলো। মৌ একটু পেছনে আর ওরা 2 জন সামনে কথা বলতে বলতে হাঁটছে। হঠাৎ হাঁটতে হাঁটতে রুশান অসাবধানতায় ছাগলের হাগুর ওপর পা দিয়ে ফেলছে। তাই দেখে মৌ আর শারমিনের হাসতে হাসতে অবস্থা শেষ। আর এদিকে রুশান ক্রুদ্ধ চোখে মৌয়ের দিকে তাকিয়ে আছে। জীবনটা পুরা হাগুময় হয়ে গেছে। উপরে নিচে ডানে বামে সব জায়গায় হাগু আর হাগু। এই মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকে এমন হচ্ছে।
রুশান নাক মুখ কুচকে এগুলোই ভাবছে আর চুপচাপ হাঁটছে। এদিকে শারমিন ননস্টপ হেসেই যাচ্ছে, তবে মৌ উচ্চস্বরে না হাসলেও মুচকি মুচকি হাসছে। এদের হাসি দেখে রুশানের রাগে গা জ্বলে যাচ্ছে। একটা কিছু পেলেই হলো, হাসি আর বন্ধ হয় না। শপিং মল থেকে বের হয়ে বান্ধবীকে বিদায় দিয়ে ইফরা রোমানকে ফোন দিল। হঠাৎ ইফরার ফোন পেয়ে রোমান হকচকিয়ে গেল। সে এই সময়ে তাও ইফরার ফোন আশা করেনি, তবুও রিসিভ করতে ওপাশ থেকে ইফরা হাই হ্যালো না বলে ডিরেক্ট বলল, আপনি কোথায়? অফিসে আছি। ছুটি কখন? আধা ঘন্টা পরই বের হব। আধ ঘন্টা পর মাজারের সামনে চলে আসুন। আচ্ছা। ইফরা ফোন রেখে হাঁটা ধরল। মাজারের সামনে পৌঁছাতে 15 মিনিট লাগবে। আরও 15 মিনিট রোমানের জন্য দাঁড়াতে হবে। এদিকে ইফরা ডেকেছে বলে রোমান বসকে বলে আধ ঘন্টা আগেই বেরিয়ে গেছে। ফলে ইফরা পৌঁছানোর আগেই দেখলো রোমান নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে। রোমানকে নিজের আগে পৌঁছাতে দেখে ইফরা বলল, আপনার তো আরো পরে আসার কথা, এত তাড়াতাড়ি কিভাবে এলেন? আপনি ফোন দেওয়ার পরই বের হয়েছিলাম তাই না। রোমান এলোমেলো হেসে মাথা চুলকে বলল, হে কি, মাথায় উকুন আছে নাকি? মাথা চুলকাচ্ছেন কেন? রোমান দ্রুত জবাব দিয়ে বলল, না উকুন নেই, এমনি চুলকাচ্ছিলাম। হ্যাঁ। ও আচ্ছা, চলুন একটু হাঁটি। চলুন। ইফরা আর রোমান ফুটপাত ধরে পাশাপাশি হাঁটছে। হাঁটতে হাঁটতে ইফরা বলল, বিয়েটা কবে হলে ভালো হয়? এমন একটা কথা শুনবে এটা রোমান ভাবিওনি। নিজেকে অতি কষ্টে সামলে নিয়ে বলল, আপনি যখন বলবেন। ইফরা খানিকটা বিরক্ত হয়ে বলল, মানে কি, আপনার পছন্দ নেই? রোমান একটু থতমত খেয়ে বলল, না মানে আমার তো সমস্যা নেই, আপনি যখন বলবেন আমি তখনই জামাই সেজে হাজির হয়ে যাব, কিন্তু আমি তো আপনার জন্য বলেছি, আপনার তো কোনো সমস্যা থাকতেই পারে। ইফরা একবার রোমানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি অফিসিয়ালি আপনার পরিবারকে দিয়ে আমার বাসায় প্রস্তাব পাঠান, তারপর তারা কথা বলে যেদিন ধার্য করে সেদিনই। এটাই ভালো। চালমারি খাবেন? রোমান হালকা সাহস নিয়ে অফারটা করেই ফেলল, কারণ এই স্বর্ণকেশী মানবীকে সে ভালোবাসলেও তার সামনে কথা বলতে বেচারির হাঁটু কাঁপে, কথা এলোমেলো হয়ে যায়, টেনশনে গলা শুকিয়ে যায়, আরও নানান সমস্যা। কেন যে এমন হয়? ইফরা মৃদু হাসলো, অফারটা গ্রহণ করে বলল, ঠিক আছে, তবে বেশি ঝাল দেওয়া চলবে না। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসছি। 5 মিনিটের মধ্যেই রোমান দুটা ঠোঙা ভরা ঝালমুড়ি নিয়ে এলো। ইফরা একটা মিষ্টি হাসি দিয়ে ধন্যবাদ দিল, আর তাতেই যেন রোমানের রাতের ঘুম স্বপ্ন সব উড়ে বাষ্প হয়ে গেল। এই মেয়েটাকে কেন যে এত ভালোবাসে রোমান নিজেও জানে না। খুব সাধারণভাবেই ভালো লেগে যায় মেয়েটাকে। একদিন বন্ধু আয়নের গায়ে হলুদে মেয়েটাকে দেখেছিল রোমান। সবার থেকে আলাদা দাঁড়িয়ে কাঁদছিল, কাঁদতে কাঁদতে কাজল চোখের নিচে লেপটে গিয়েছিল। দেখতে পেতনি লাগছিল, কিন্তু চিকন সরু ঠোঁটের ওপরে তিলটা পেতনি নামক শব্দটা সায় দিচ্ছিল না। সেদিন রোমান বিপাকে পড়ে গিয়েছিল। কেন জানি কৌতূহলী হয়ে পুরো গায়ে হলুদ অনুষ্ঠানে ওকে ফলো করছিল সে। তারপর থেকে গোপনে, খুব গোপনে ভালোবেসে ফেলেছিল। তারপর একদিন বন্ধুর বোনের সাহায্যে মেয়েটার সব খবরাখবর নিয়ে জানতে পারে কিছুদিন আগে মেয়েটার ব্রেকআপ হয়েছে, আর সেই এটা নিয়ে আপসেট। তবে রোমান স্বার্থপরের মতো খুশি হয়েছিল। মেয়েটার বাড়ির ঠিকানা জোগাড় করে মেয়েটার মাকেও হাত করে ফেলেছিল। আজকে কাছাকাছি একটা পার্কে কতক্ষণ ঘোরাঘুরি করে রাস্তার ধারে ফুচকা চটপটি খেয়ে বাসায় ফিরছে 3 জন। এই পুরোটা সময় মৌ শারমিনের সাথে দুই একটা কথা বলেও রুশানের সাথে কথাই হয়নি। রুশানও বলেনি। ওর ধারণা মেয়েটার প্রচণ্ড অহংকার, তাই হয়তো ওর সাথে কথা বলে না। থাক, না বলুক, এমন দু একটা মেয়ে কথা না বললে কিছুই আসে যায় না। বাসায় ফিরে মৌ আর শারমিন ঘরে গেল ফ্রেশ হতে, আর রুশান একটু বাইরে গেছে। 10 মিনিট পর একটা 2 লিটারের 7 আপের বোতল নিয়ে হাজির হলো। শারমিন খুশিতে গদগদ হয়ে বলল, উফ বিয়াই সাহেব, আপনি কিভাবে আমার মনের কথা বুঝে যান? আমিও এটাই চাইছিলাম। রুশানও মজা নিয়ে বলল, বেআইনের মনের ভাব বেআই না বুঝলে কে বুঝবে বলুন। এদিকে মৌ এদের অতিরিক্ত আধিক্যতায় বেশ বিরক্ত হচ্ছে। এসব ইন্ট্রোভার্ট মানুষের এই একটাই সমস্যা, স্রোতের টানে ভাসতে পারে না, একদম দামও পায় না। শারমিন গ্লাস এনে 7 আপ ঢেলে মাকে এক গ্লাস দিয়ে এলো।
সিনথিয়া বেগম নিজের ঘরে বসে তসবি টিপছেন। প্রতিদিন তিনি নামাজের পর তসবি পড়েন। মাকে দিয়ে এসে আগে রোশানকে দিয়ে মৌকে দিতে নিলেই মৌ বলল, না গো, তুমি খাও। বিষয়টা মৌ স্বাভাবিকভাবে বললেও রোশান ভেতরে ভেতরে ভীষণ ক্ষেপে গেল। কথাটা না হয় নাই বললে, তাই বলে এখন সে এনেছে বলে খাবেও না? এত তেজ! রোশান তীক্ষ্ণ দৃষ্টিতে একবার মৌয়ের দিকে তাকালো। মৌও চাইল ওর দিকে, কিন্তু ওর এমন ধারালো দৃষ্টি কারণ বুঝতে পারল না। অনেকক্ষণ আড্ডা চলল, কিন্তু আড্ডায় শারমিন ছাড়া আর কারো মনোযোগ নেই। মৌয়ের এসব আড্ডা জমে না, কিন্তু রোশান মৌয়ের ওপর ক্ষেপে আছে বলে মনোযোগ দিতে পারছে না। রাতের খাওয়া শেষ হওয়ার পর আরও কিছুক্ষণ গল্প স্বল্প চলল। তারপর সবাই শুতে গেল। মৌ আর শারমিন একসাথে ঘুমালো আর রোশান গেস্ট রুমে। মাঝরাতে হঠাৎ মৌয়ের ঘুম ভেঙে গেল। মায়ের কথা মনে পড়ছে, কান্না আসছে। আজ 2 দিন হয়ে গেল মাকে দেখে না, সামনাসামনি কথা হয় না। শোয়ার আগে সিনথিয়া খালার নাম্বার থেকে কিছুক্ষণ কথা হয়েছিল, তারপর মা রেখে দেয়। জীবনটা এমন কেন? মৌ বাম হাত দিয়ে চোখ মুছে সন্তপনে বিছানা ছাড়ল। পানি খাওয়ার প্রয়োজন, তাই ড্রয়িং রুমে যেতে হবে। মৌ ড্রয়িং রুমে এসে লাইট জ্বালিয়ে পানি খেয়ে আবার লাইটটা বন্ধ করে চলে যেতে নিলে কেউ একজন এসে ওর মুখটা চেপে ধরে আর হাত দুটো পেছনে নিয়ে আটকে ফেলে। অন্ধকারে চেহারা বোঝা না গেলেও বোঝা যাচ্ছে পুরুষ অবয়ব। মৌ ভয়ে লোকটার হাতে কামড় দিয়ে বসলো, আর সাথে সাথেই লোকটা মৌয়ের মুখ থেকে হাত সরিয়ে ফেললো। তারপর আর্তনাদ করে বলল, ডাইনি একটা, এত জোরে কেউ কামড়ায়? এতক্ষণে গলার স্বর চিনে গেল এটা রোশান। মৌ কিছুটা বিস্মিত হয়ে বলল, আপনি? হ্যাঁ আমি। এত জোরে কেউ কামড়ায়? এখন যদি আমার হাতে জলাতঙ্ক হয়? মৌয়ের রাগ উঠে গেল। ছেলেটা ওকে কুকুর বলল। তুই ছাগল, তোর 14 গোষ্ঠীর ছাগল পাগল। তুই ছাগলের গু মুত সব খাস। আচমকা এই কথাগুলো বলে মৌ বিদ্যুৎ গতিতে রুমে চলে গেল, আর রোশান বেককালের মতো দাঁড়িয়ে রইল। কি বলে গেল মেয়েটা? রোশানের গা গোলাচ্ছে। ছি! মৌয়ের মতো রোশানও পানি খেতেই উঠেছিল, কিন্তু যখন নিজের রুম থেকে বেরিয়ে মৌকে দেখলো তখন ভাবলো ভয় দেখাবে, কিন্তু এসে মুখ চেপে ধরতে কামড়ে দিল। রোশান রাগে ফুঁসতে ফুঁসতে ডাইনিং টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে খেতে নিলই মৌয়ের বলা কথা, তুই ছাগলের গু মুত সব খাস। আর এটা মনে পড়ে গেল। এখন পানিকেও মুত লাগছে। কি একটা অবস্থা! রোশান পানি না খেয়েই ঘরে চলে গেল। নাস্তা খেয়ে মৌ আর রোশান বের হবে সিনথিয়া খালার বাসা থেকে। আজই ওরা ফিরবে। রোশান চেয়েছিল একা আসতে, কিন্তু শিরিন ফোন দিয়ে বলল মৌকেও নিয়ে আসতে। তাই আর কি করার, এখন মৌকেও নিয়ে ফিরতে হবে। এমনিতেই এই মেয়েটাকে দেখতে ইচ্ছে করে না, তার ওপর কাল রাতে কি জঘন্য কথা বলেছে মনে পড়লে এখনও বমি আসতে নেয়। সেজন্য আজ নাস্তাও খায়নি। সিনথিয়া বেগম আর শারমিন অনেক করে বলেছিল, কিন্তু রোশান নানা রকম চুতো ধরে খায়নি। মৌয়ের খাওয়া শেষে শারমিন আর সিনথিয়া খালার থেকে বিদায় নিয়ে বাইরে এসে দাঁড়ালো। রোশান আগে থেকেই দাঁড়িয়ে আছে, মনে মনে খুব রেগে আছে। তাই আজ আর রিক্সা নেয়নি, শিক্ষা দেওয়ার জন্য হাঁটিয়ে নেবে। ওর তো সমস্যা নেই, কারণ এই রোডে সপ্তাহে 3 দিন আসা পড়ে, একটা অ্যাডমিশন কোচিংয়ে পড়ানোর জন্য, আর বেশিরভাগ সময় হেঁটে আসে। মৌও পাশাপাশি এসে দাঁড়াতেই রোশান রুক্ষ দৃষ্টিতে একবার চেয়ে তারপর বলল, আজকে কি রিক্সা নাই, হেঁটে যেতে হবে? এটা বলে মৌ হাঁটতে শুরু করলো। একটু পেছনে রোশানও আসছে। মৌ হাঁটতে হাঁটতেই ভাবছিল রোশানকে সরি বলা উচিত। কাল রাতে রেগে গিয়ে অনেকটা উল্টাপাল্টা কথা বলে ফেলেছে, কিন্তু সরি কিভাবে বলবে? এর আগে কাউকে সরি বলা হয়নি, তাই এক্সপিরিয়েন্সও নেই, কিন্তু বলা উচিত। দূর, একটা সরি তো বলেই দেই। এগুলো ভাবতে ভাবতে মৌ পেছনে ফিরে রোশানের দিকে তাকালো। রোশানও ওর দিকেই তাকিয়েছিল, কিন্তু চোখে চোখ পড়তেই আকাশ বাতাস মাটি পানির সৌন্দর্য দেখতে ব্যস্ত হয়ে পড়ল। মৌ এক বুক সংকোচ নিয়ে মিনমিন গলায় বলল, একটু শুনবেন? রোশান একটু এগিয়ে গিয়ে দায়সারাভাবে বলল, কি? সরি। একটানে এই শব্দটা বলে এখন মৌ এর শান্তি লাগছে, কিন্তু রোশান হালকা ভ্রু নাচিয়ে বলল, কেন? ওই যে কাল রাতে আপনাকে ওই সব বলেছি তাই। ও, আপনার আবার অনুশোচনাও আছে?
রুশানের এহেন খোঁচামূলক কথা শুনেও মৌ কিছু বলল না, কারণ কথায় কথা বাড়ে, শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই। রুশান পুনরায় আবার বলল, আচ্ছা আমিও সরি, আমার ওসব বলা ঠিক হয়নি। আর আমরা এই টপিক এখানেই ক্লোজ করে দিই, হ্যাঁ কি বলেন? আপনি কিন্তু আগে শুরু করেছিলেন। শিহানকে কিন্তু আপনি বলেছিলেন, শুধু শিহান কেন, সবাইকেই বলে বেরিয়েছিলেন। আমি সবাইকে বলিনি, শুধু শিহান আর ভাবিকে বলেছি। যাই হোক, বলছেন তো। আচ্ছা অ্যাগেইন সরি, বাট আমরা আর এই টপিক নিয়ে কোনো কথা বলবো না। আচ্ছা, কিন্তু শিহান যে আমাকে হাগু খালামণি ডাকে, সেটা? আমি ওকে আজকে মানা করে দিব, ও আমার ভীষণ ভক্ত, যা বলি তাই করে। ও, তাহলে তো হলোই। আচ্ছা ক্যান আই বি ফ্রেন্ড? রুশান এবার বাজিয়ে দেখার জন্য বলল, নিশ্চিত না করে দিবে, এটাই ওর বিশ্বাস। কিন্তু রুশানের বিশ্বাস ভেঙে গেল মৌয়ের উত্তরে। সে বলল, হ্যাঁ যাওয়া যায়, যদিও আপনি বড়, তবু সমস্যা নেই। আচ্ছা তাহলে তুমি করে বলি। এইবার রুশান মনে মনে ভাবছে মৌ হ্যাঁ বলবে, কিন্তু এবার রুশানকে ভুল করে মৌ বলল, না, আপনিটাই ঠিক আছে, তুমিটা একটু বেশি হয়ে যায়, তবে আপনি আমাকে তুমি করেই বলতে পারেন। ঠিক আছে। আচ্ছা তুমি কোন গ্রুপের? আর্টসে। ও, আমি তো সায়েন্সে ছিলাম, এবার ইঞ্জিনিয়ারিং পড়ছি, শেষ বর্ষে আছি। তোমার এইম কি? মাকে মুক্ত করা। রুশান একটু কৌতূহলী হয়ে বলল, মানে হলো, আমার মা একটা জেলখানায় পড়ে আছে, আমি ওনাকে মুক্ত করে নিজের কাছে নিয়ে আসতে চাই, এটাই আমার এইম। কিসের জেলখানা, কিসের মুক্তি, বুঝতে পারছি না আমি। শিরাপু বলেনি আপনাকে? না, ভাবি তো বললো তুমি এখানে কয়েকদিন থাকবে, সেই জন্যই আনতে যেতে হবে। ও আচ্ছা, আমি বলছি, আমার বাবা অনেক আগেই মারা যায়, তখন মামারা জোর করে মাকে আবার বিয়ে দেয়, এবং আমার মায়ের দ্বিতীয় স্বামী মদখোর, প্রতি রাতে গাঁজা খেয়ে এসে মাকে প্রচণ্ড মারে। আর আমার মার তো আছেই উটকো ঝামেলা। যে একটু বড় হবার পর আমার সৎ চাচাতো ভাই রাশেদ, ওই যে আমাকে আনার সময় যাকে দেখলেন, সে, তার আমার ওপর নজর পড়ে যায়, আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি মা কখনোই চাইতাম না। মায়ের প্রচেষ্টায় কষ্ট করে ইন্টার পর্যন্ত পড়েছি, তারপর ওদের অত্যাচারে আর পড়তে পারিনি, 1 বছর ড্রপ দিয়েছি। ভেবেছি পরিণতি খুব খারাপ আমার, কিন্তু 3 দিন আগে মা বলল আমাকে পালিয়ে যেতে, কারণ ওই রাশেদের সাথে আমার বিয়ের কথা চলছে এবং শীঘ্রই বিয়ে হবে, তখন আর কেউই আটকাতে পারবে না। তাই মা আমাকে পালিয়ে যেতে বললেন। এরপর তো আপনি জানেনই। কথা শেষে মৌ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রোশন সব শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার এখন খুব ভালো করে পড়া উচিত নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। হ্যাঁ, কিন্তু আমি কোনো দিক দিশা পাচ্ছি না, অ্যাডমিশনের কোনো বইও নেই আমার কাছে, শুধু বোর্ড বইগুলো এনেছি, কোনো কোচিংও করতে পারছি না, আর মাত্র 2 মাস বাকি। আমি ভীষণ হতাশ, জানি না পারবো কি না। পারবো আমি। পারবে, ধৈর্য ধরো, আমি তোমার অ্যাডমিশনের বইয়ের ব্যবস্থা করে দিব। আর আমি যে ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিংয়ে পড়াই, সেখানে আর্টসও পড়ানো হয়, কাল নিয়ে যাব আমি। এখন শুধু তোমাকে জাস্ট একটু হার্ড ওয়ার্ক করতে হবে, যে স্বপ্ন দেখছো সেটা বাস্তব করতে হবে, নিজের মাকে মুক্ত করতে হবে। পারবে? মৌ রোশানের দিকে তাকিয়ে বলল, ভেরি গুড, আজকে সন্ধ্যার মধ্যেই তোমার অ্যাডমিশনের কিছু বই কালেক্ট করে দিব, এর আগে তুমি মেইন বইগুলো পড়ে নিও। আচ্ছা। বলেই মৌ কেঁদে ফেলল। রোশান মৌয়ের চোখের পানি আলতো করে মুছে দিয়ে বলল, মৌ চোখের পানি মুছে ফেলল 2 হাত দিয়ে, তারপর ভরা গলায় বলল, আমি সত্যি কখনো ভাবিনি আমি এত সাপোর্ট পাবো, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদে আমার পোষাবে না। তাহলে কি দিয়ে পোষাবে? যেদিন তুমি সফল হবে আমি সেদিনই চাইবো, ওটা তোলা রইল। আচ্ছা। বাসায় পৌঁছে মৌ রোশানের কথা মতো বোর্ড বইগুলো নিয়ে বসলো। আর রোশান নাস্তা খেয়ে টিউশনি করাতে গেল। এখন নাস্তা খেয়ে সমস্যা হয়নি, সব তো মিটে গেল। তবে ভালো লাগছে এমন একটা মেয়ের উপকার করতে পেরে। বাসা থেকে বের হওয়ার সময় শিহানকে দেখলো মৌয়ের রুমে যেতে, তাই ওকে ডাক দিল। ছোট চাচার ডাক শুনে শিহান সোজা চাচার কাছে গেল। রোশান শিহানের গাল টেনে বলল, কোথায় আছো শিহান? হাগু খালামণি রুমে। মিষ্টি খালামণি। হ্যাঁ, এখন থেকে এটাই বলবে, ওকে চাচ্ছু? ওকে।
তারপর শিহান মৌয়ের ঘরে চলে গেল আর রোশান বেরিয়ে গেল টিউশনি করাতে। এদিকে রোমান বাসায় সবাইকে ইফরার কথা জানিয়েছে। সবাই রাজি হয়েছে, শুধু রুহান বাদে। রুহান বলেছে মেয়ে দেখে তারপর বলবে। আজ সন্ধ্যায় ইফরাকে দেখতে ওরা ইফরাদের বাড়িতে যাবে। মেয়েকে দেখতে আসবে শুনে ইফরার মাও মেহমান সমাদর করার জন্য তোড়জোড় শুরু করলো। ইফরাকে বারবার তাগাদা দিতে লাগলেন পার্লারে যাওয়ার জন্য, কিন্তু ইফরা এ নিয়ে বেশ বিরক্ত। কেন দেখতে আসলে পার্লারে যেতে হবে? এমনি পছন্দ হলে হবে, না হলে হবে না। এত সংসারের কি দরকার? পাত্রপক্ষ আসার সময় হয়ে গেছে। এদিকে ইফরার মা ইফরাকে বলেও পার্লারে নিতে পারেনি। ইফরার মায়ের উপদেশ বাণী এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। তাই সে ইফরার ওপর বেজায় রাগ। ইফরাও কিছু বলল না। মাটা শুধুই রাগ করে। ছোটবেলা থেকে ইফরার রংচং মাখতে ইচ্ছে করে না। মেকআপ তো জীবনেও কিনেনি। ওর বান্ধবীরা যখন মেকআপ কিনতো তখন ইফরা মনে মনে বলতো টাকাগুলো ওয়েস্ট। 2 কালারের 2টো লিপস্টিক আর একটা কাজল ছাড়া কিছুই নেই ইফরার। তাও এগুলো গত জন্মদিনে বান্ধবী গিফট করেছিল। সেই যে এগুলো ড্রেসিং টেবিলে ফেলে রেখেছিল এখনো তেমনই আছে। সাজার মধ্যে শুধু চুলটা আঁচড়ে মুখটা ধুয়ে ঠোঁটে হালকা একটু লিপ বাম দিয়ে বেরিয়ে যায়, এটুকুই তার সাজ। এদিকে তার বিপরীত চরিত্রের অধিকারী তার ছোট বোন ফাইজা। প্রচুর মেকআপ, লিপস্টিক, আইলাইনারের কালেকশন তার কাছেই পাওয়া যাবে। পাত্রপক্ষ আসার আধ ঘন্টা আগে একটা মেরুন রঙের শাড়ি পরে চুলে খোপা করে মায়ের জোড়াজড়িতে হালকা একটু লিপস্টিক আর কাজল দিয়ে ইফরা তৈরি হলো। ছোট বোন ফাইজা চেয়েছিল বড় বোনকে সুন্দর করে সাজিয়ে দিতে, কিন্তু বড় বোন মেকআপ বা হাবিজাবি কিছুই দিবে না, সাপ মানা করে দিয়েছে। রুমানের বাড়ি থেকে রুমান, ওর মা, ভাবি আর বড় ভাই এসেছে। ইফরাকে দেখে রোমানের মায়ের যে পছন্দ হয়েছে সেটা ওনাদের কথাবার্তায় প্রকাশ পাচ্ছে। শিরিনের পছন্দ হয়েছে। এখন শুধু রুহান বাকি। রুহান ইফরার সাথে পড়াশোনার বিষয়ে কিছু কথা বলল। মনে মনে রুহানেরও ভালো লেগেছে, তাই ইফরার মাকে বলল, আমরা কিন্তু আজই বাগদান করে ফেলতে চাই। ইফরার মা আলহামদুলিল্লাহ পড়লেন, তারপরই বললেন, আচ্ছা আপনারা যেভাবে বলেন। তারপর বাগদান শেষ করে ওরা চলে গেল। বিয়ের দিন আগামী শুক্রবার ধার্য করা হলো। আজ রোশান মৌকে কোচিংয়ে ভর্তি করিয়ে দিল। যেহেতু রোশান এখানে পড়ায় সেহেতু মৌয়ের ভর্তি হতে ফ্রি লাগেনি। মৌকে ভর্তি করে আর্টসে। কয়েকজন টিচারের সাথে পরিচয় করিয়ে দিয়ে আর্টসের এডমিশন টেস্টের বইগুলো সংগ্রহ করে ফেলল। মোটামুটি ম্যাক্সিমাম বই সংগ্রহে আছে, বাকিগুলো হয়েও যাবে। রোশান মৌকে কোচিং থেকে বাসায় পৌঁছে দিয়ে গেল। বাসায় এসে মৌ হালকা নাস্তা খেয়ে পড়তে বসে গেল। তারপর দুপুর পর্যন্ত পড়ে খেয়ে আবারও পড়তে বসলো। মাঝখানে সন্ধ্যার সময় একটু ব্রেক নেওয়া হয়, তারপর আবারও রাত পর্যন্ত পড়ে। মাঝে মধ্যে হতাশায় কান্না এলে রোশানের মোটিভেশনগুলো স্মরণ হয়। নিজের মায়ের কথা মনে পড়ে। এই 1 সপ্তাহে বোধহয় 4 বার মায়ের সাথে কথা হয়েছে, তাও কিঞ্চিত। বাড়িতে উৎসব লেগেই গেছে। রোমানের বিয়েতে অনেক আত্মীয় স্বজনের আসা শুরু হয়েছে। বাড়ির সকলের ব্যস্ততা বাড়ছে। রোশানকে আর শিরিনকে একা হাতে সব সামলাতে হচ্ছে, কারণ রোমান অফিস থেকে বিয়ের আগের দিন ছুটি নেবে। আর রোহানের তো নিজের কারখানায় নিজে না গেলে সব গোলমেলে হয়ে যায়। তবুও এত ব্যস্ততার মাঝেও রোশান মৌকে সাপোর্ট করতে ভোলে না। আজ গায়ে হলুদ, বাইরে প্রচুর হইচই হচ্ছে। ভেতর থেকে এমন শব্দে পড়ার মনোযোগ পাচ্ছে না মৌ, তাই হতাশ হয়ে টেবিলের সামনে বসে আছে। আজ যেহেতু ভাইয়ের হলুদ, সেহেতু রোশানকে তো থাকতেই হবে। সে আছেও, কিন্তু মৌয়ের কি অবস্থা, সমস্যা হচ্ছে কিনা সেটাও তো খোঁজ নিতে হবে। মূলত সেজন্যই রোশান একটা বাহানা দিয়ে ঘরে চলে এলো। তারপর মৌয়ের দরজায় নক করলো। মৌ দরজা খুলতেই রোশানকে দেখলো। রোশান ভিতরে ঢুকে দরজা আটকে দিল। বিছানায় এসে বসে মৌকেও ইশারা দিল বসতে। মৌ বসতেই রোশান বলল, কি অবস্থা, পড়া হচ্ছে? না, হইচয়ে মনোযোগ পড়ছি না। দেখো মৌ, তুমি এখন একটা যুদ্ধে আছো, আর যুদ্ধে জয়লাভ করতে অনেক ত্যাগ তিতিক্ষা পেরোতে হয়। মাঝপথে এমন নানা বাধা আসবে যেগুলো তোমাকে লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে চাইবে। এখন যদি তুমি বাধাকে বাধ্য মনে না করে এগোও, তাহলে তুমি সফল হতে পারবে না।
আর যদি বাধা সত্ত্বেও সাহস নিয়ে এগিয়ে যাও, তবে সুদূর ভবিষ্যতে তোমার জয় নিশ্চিত। এই যে যেমন কেউ কাউকে ভালোবাসলে শত বাধা বিপত্তি পেরিয়ে তাকে আপন করে, তেমনি তোমার ভালোবাসা তোমার মা তোমার মাকে তোমার কাছে নিয়ে আসতে হলে তোমাদের মধ্যকার সব ভালোবাসা উপর ফেলতে হবে। আরও সহজ করে বলি, শোনো, এই অনুষ্ঠান, বিয়ে, হাসি ঠাট্টা, আনন্দ, এগুলো তোমাকে আর তোমার মাকে আলাদা করার চক্রান্ত। তুমি কি চাও এই চক্রান্ত সফল হোক? না, কখনোই না। তাহলে পুনরায় পড়তে বসো, কাউকে আসতে দিও না তোমাদের মাঝে। আচ্ছা। মৌকে পুরোপুরি মোটিভেট করে রোশান পড়তে বসালো। তারপর ও রুম থেকে বেরিয়ে এক প্লেট তেহারি, একটা পেপসি আর 4-5টা মিষ্টি নিয়ে এসে বলল, পড়তে পড়তে আবার খাওয়ার কথা ভুলো না কিন্তু, হ্যাঁ? দুর্বল হলে কিন্তু পড়তে মন চাইবে না। মৌ পড়তে পড়তে শুধু একবার ঘাড় হেলিয়ে সম্মতি জানালো। রোশান ওর একাগ্রতা দেখে মুগ্ধ। যদি শেষ পর্যন্ত লড়তে পারে তবে অবশ্যই সফল হবে, এই বিশ্বাসটা আছে রোশানের। এখন শুধু ওকে সাপোর্ট করতে হবে, হতাশ হতে দেওয়া যাবে না। হলিদের অনুষ্ঠান শেষ হওয়ার পর যে যার মতো শুতে চলে গেল। রুমানও ঘরে এসে গোসল করে ফ্রেশ হলো। তারপর ইফরাকে ফোন দিল। ইফরা ঘরে একাই ছিল। একটু পরে ওর কাজিন আর ছোট বোনেরা চলে আসবে ওর সাথে ঘুমাতে। এমনি তো ইফরার গাদাগাদি করে শুতে মন চাচ্ছে না, তবুও ওরা আবদার করেছে বলে শুতে হবে। রুমানের ফোন পেয়ে ইফরা রিসিভ করলো। ও পাশ থেকে রুমান বলল, কি করছেন? বসে আছি, মাত্রই ঘরে আসলাম। আপনি? আমিও। আচ্ছা, মেহেদি দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। যদি কিছু না মনে করেন তবে মেহেদি রাঙা হাতের একটা ছবি চাই। ইফরা একটু হাসলো, বলল, এভাবে চাওয়ার কি আছে? এখনো সংকোচ? হলুদ তো হলেই হবে। হলুদ তো হয়ে গেল, কাল বিয়ে, এত সংকোচ নিয়ে সংসার হবে? না মানে আপনার যদি সমস্যা হয় তাই আর কি। কিসের সমস্যা? সুন্দর করে চাইবেন, বলবেন ইফরা আপনার মেহেদি রাঙা হাতের ছবি দিন, আমি আমার অক্ষি যুগল শান্ত করব। ওকে হৃদয় রানী, আপনার মেহেদি রাঙা হাত দুখানা দেখে আমায় ধন্য করুন। রুমানের এমন কাব্যিক প্রচেষ্টা দেখে ইফরা একটু চাপা হাসলো। তারপর বলল, দিচ্ছি, হোয়াটসঅ্যাপ দেখুন। আচ্ছা, আরেকটু কথা বলবেন নাকি ঘুমিয়ে পড়বেন? ওরা আস্তে আস্তে আর একটু কথা বলাই যায়। আচ্ছা। সবাই ঘুমিয়ে যাবার পর রোশান মৌয়ের রুমে নক করলো। মৌ দরজা খুলতে রোশান 1 কাপ কফি দিয়ে বলল, এটা রাখো, পড়তে পড়তে খাবা। আর এখন রাত 1টা বাজে, আর 15-20 মিনিট পর ঘুমিয়ে যাবা। তারপর সকালে তাড়াতাড়ি উঠে আবার বসবা। লেট নাইট পড়ার চেয়ে সকালে পড়া অনেক ভালো। আচ্ছা, আপনি ঘুমাবেন না? আধ ঘন্টার মধ্যেই শুয়ে পড়বো, আসছি, দরজা আটকে দাও। এটা বলে রোশান চলে গেল আর মৌ দরজা আটকে দিল। একটু আগে বিয়ে পড়ানো হয়েছে, বর কনে একসাথে বসে আছে। অনেক আত্মীয় স্বজন এসে ওদের সাথে কথা বলছে, ছবি তুলছে। রোমান ইফরা দুজনকেই ভালো লাগছে। হঠাৎ ইফরা রোমানকে খোঁচা দিয়ে ফিস ফিস করে বলল, আমার এক্সকে দেখবেন? রোমান ভ্রু কুচকে বলল, কোথায় আসছে নাকি? হ্যাঁ, ওই তো সামনে তাকান, দুটো ছেলে কথা বলছে। এর মধ্যে ডান পাশের পার্পেল কালারের পাঞ্জাবি পরাটা। রোমান দেখলো দুটো ছেলের মধ্যে ওর ভাইও আছে। রোশান আর ওই ছেলেটা কথা বলছে। রোশানের বন্ধু নাকি, ডাক দিবে এটা ভাবতে ভাবতে পাশ থেকে ইফরা রোশানকে ডাক দিল। হ্যাঁ দেবর সাহেব, এদিকে আসুন। নতুন ভাবির ডাক শুনে রোশান স্টেজের দিকে গেল। আহাত তো স্টেজের দিকে তাকিয়ে বউ সাজে ইফরাকে দেখে অবাক। সেও রোশানের পেছনে পেছনে গেল। রোশান স্টেজে আসতেই ইফরা বলল, দেবর সাহেব, আপনার সাথে তো আমার তেমন ছবি নেই, আসুন কয়েকটা ছবি তুলি। জি ভাবি, অবশ্যই। ইফরা চোখ দিয়ে ইশারা করে রোমানকে দাঁড়াতে বলল। দুই ভাইয়ের মাঝে দাঁড়িয়ে ইফরা নানা রকম পোজ দিয়ে ছবি তুলল আর আহাত বেককালের মতো তাকিয়ে রইল। রোশান মৌকে বিয়ে বাড়িতে আসতে দেয়নি। আসার সময় খাবার দিয়ে এসেছিল। সারা বাড়িতে মৌ একা, ওর ঘরে পড়ছে আর সবাই বিয়ে বাড়িতে। যদিও বিয়ের মতো অনুষ্ঠানে কার না যেতে মন চায়, তবুও মনকে বাঁধতে হবে। পুরোটা সময় আহাত শুধু সুযোগ খুঁজছে ইফরার সাথে কথা বলতে, কিন্তু পারছে না, কারণ একটু পরপরই মানুষজন আসে, কথা বলে ছবি তোলে। আর ইফরার এত খুশির কারণও বোঝা যাচ্ছে না। বিদায়ের আগে হঠাৎ ইফরা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতেই আহাত সুযোগ পেয়ে গেল। ইফরাকে ফলো করতে করতে ওয়াশরুমের সামনে চলে গেল। তারপর ওকে ডেকে বলল, ইফরা দাঁড়াও, কথা আছে। ইফরা লেহেঙ্গাটা উঁচু করে ধরে বলল, কি কথা? তুমি অনেক তাড়াতাড়ি মুভ অন করে ফেলেছো দেখছি।
কী ভেবেছো তুমি ধোকা দেওয়ার পর আমি সুইসাইড করব, হাত কেটে ফেলবো, পাগল হয়ে যাব, তোমার বিরহে বিরোহিনী হয়ে যাব? অবশ্য কিছুদিন শোক পালন করেছিলাম, তারপর রোমান মানে আমার স্বামী আমার ভবিষ্যৎ আর করতে দেয়নি। এই জীবন নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর থ্যাংক ইউ নিজেকে চেনানোর জন্য। তা না হলে যদি তোমার সাথে নিজেকে সম্পূর্ণভাবে জড়িয়ে ফেলতাম তবে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। এটা বলে ইফরা ঘুরে দাঁড়াতেই আহাদ বলল, এত সুখী হইও না, এখনও খেল বাকি। আমাদের রিলেশন চলাকালীন আমাদের যত কাপল পিক আছে সব যদি তোমার স্বামীর হাতে পড়ে তাহলে কি হবে বুঝতে পারছো? তোমার সুখ টিকবে তো? ইফরা শান্ত গলায় বলল, ব্ল্যাকমেল করছো? না, তোমার সুখের সীমানা দেখলাম আর কি। আচ্ছা তাই? এটা বলে ইফরা জোরে হেসে দিল, বলল, ছবি দেখাবে রোমানকে? দেখাও, সমস্যা নেই। তারপর নিজের ফোন থেকে একটা ভিডিও ওপেন করে আহাদের সামনে ধরলো। ভিডিওটাও চোখ রাখতে আহাদের শির দ্বারা খাড়া হয়ে গেল। ভিডিওটাতে ওর রিসেন্ট গার্লফ্রেন্ডের সাথে একটা রুমে ওরা। এই ভিডিওটা ওর গার্লফ্রেন্ডই ইফরাকে দিয়েছে। এই ভিডিওটা দেখে আহাদ আতঙ্কগ্রস্ত হয়ে বলল, এটা কোথায় পেয়েছো তুমি? কোথায় পেয়েছি বলবো না, শুধু বলবো ব্ল্যাকমেল করতে সে যেন নিজেই ফাঁদে না পড়ে যাও। তুমি এই ভিডিওটা আমায় দিয়ে দাও, আমি তোমার সব ছবি রিমুভ করে দিব। তুই রিমুভ করলে কি না করলে কি, এই সব ছবি আমি রোমানকে আগে দেখিয়েছি। আর এই ভিডিও আমি ডিলিট করব না, কখন কাজে লেগে যায় বলা তো যায় না, তাই না? এটা বলে ইফরা একটা ভুবন ভুলানো হাসি দিয়ে স্টেজে চলে আসলো। স্টেজে আসতেই রুমান বলল, কাজ শেষ? হ্যাঁ শেষ। ভিডিওটা দেখার পর কি যে অবস্থা হয়েছিল ওর। এটা বলে ইফরা হেসে ফেললো, সাথে রুমানও হাসলো। হাসি থামিয়ে ইফরা বলল, আমি সত্যি আপনার এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা জানি না, তবে আমি এই কয়দিনে বোধহয় আপনাকে ভালোবেসে ফেলেছি। আগে খুব কষ্ট হতো, কিন্তু এখন হয় না। আমি আপনাকে কখনোই ছেড়ে যাব না। আপনি চাইলেও পারবেন না। আমি চাইও না। সন্ধ্যায় বউ নিয়ে ঘরে ফেরা হয়েছে। ইফরাকে মধ্যমণিক করে বসানো হয়েছে। সবাই ওকে ঘিরে বসেছে। মৌ কিছু সময়ের জন্য এসে বউকে দেখে গেছে। আর একটু থাকতে চেয়েছিল, কিন্তু রোশানের চোখ রাঙানিতে আর থাকতে পারেনি। আজকে রিসেপশন, বরপক্ষের অনেক কাজ, এরই মধ্যে মেইন দায়িত্বে আছে রোশান। তবুও এক ফাঁকে মৌকে কোচিংয়ে দিয়ে এসেছে। আজকে ওর মডেল টেস্ট আছে। মৌ পরীক্ষা দিয়ে বের হতেই ওরই এক ক্লাসমেট শাওন ডাক দিল ওকে। মৌ দাঁড়ালো। শাওন এসে ওর পাশে হাঁটতে হাঁটতে বলল, পরীক্ষা কেমন হয়েছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো। তোমার? ভালো। আচ্ছা, তোমার অর্থনীতির প্রিপারেশন কি অবস্থা? ওটাও ভালো, এবার রিভিশন দিয়েছি, আজকে কি আবার দিব। ও আচ্ছা, শোনো, তোমাকে কিছু দেওয়ার ছিল। মৌ ভ্রু কুঁচকে বলল, কি? শাওন ব্যাগ থেকে একটা চিঠি বের করে মৌকে দিয়ে বলল, বাসায় গিয়ে দরজা বন্ধ করে পড়বে। তো আছে, কি আছে এতে? আমার ভালোবাসা। মৌ এর আগে কখনো লাভ লেটার পায়নি, তবে বান্ধবীদের যখন লাভ লেটার আসতো তখন দেখতো। আর শাওন যখন দিয়েছে তখনই বুঝতে পেরেছে এটা লাভ লেটার। মৌ লাভ লেটারটা বইয়ের ভেতরে রেখে দিয়ে বলল, আচ্ছা পড়বো। আচ্ছা, তাহলে আমি আসি। এটা বলেই শাওন অন্যদিকে চলে গেল। বাসায় এসে বইগুলো টেবিলে রেখে মৌ গোসল করে বের হতেই দেখলো রোশান এসে বসে আছে। মৌকে দেখে বলল, পরীক্ষার কি অবস্থা? অনেক ভালো। নেগেটিভ কয়টা তাকাইছো? 5টা শিওর ছিলাম না, ওই 5টা ছাড়া সবই শিওর। ওই 5টা দেখে নিও। আর কাল কি পরীক্ষা? অর্থনীতি। আচ্ছা, তাহলে সুন্দর করে পড়তে বসো, আমি খাবার দিয়ে যাচ্ছি, খেয়ে নিবা। আচ্ছা। তারপর রোশান চলে গেল। দুপুরে বাড়ি ভর্তি মানুষজন, 5 জন ওয়েটার রেখেও যেন হচ্ছে না। অগত্যায় রোশান নিজে ওয়েটার হয়ে সবাইকে সার্ভ করলো। তারপর মৌয়ের জন্য আলাদা করে বেড়ে ওকে দিয়ে আসলো। পুরো দুপুর খাটুনি করে পায়ের ওপর পা তুলে আরাম করে বসে মেজো ভাইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলল, সমস্যা নাই, আমারও দিন আসবে, সেদিনে আমিও জামাই সেজে বসবো আর তোমার ওয়েটার সেজে খাবার সার্ভ করবা। আস্তে আস্তে মেহমান বিদায় হতে থাকলো। এদিকে ইফরা আর রোমানকে খনের বাড়ির লোকেরা নিয়ে গেল। ওরা যাওয়ার পর রোশান একটু শান্তি করে বসলো। তবুও যেন শান্তি নেই। এখনই আবার একটু টিউশনিতে যেতে হবে, তাই একটা মিষ্টি মুখে পুড়ে বেরিয়ে গেল। সন্ধ্যার সময় মৌ একবার নিজের রুম থেকে বেরিয়ে শিহানের সাথে দুষ্টুমি করলো।
শিরিন আপুর ফোন দিয়ে মায়ের সাথে কথা বলে আবার নিজের ঘরে এসে পড়তে বসলো। এদিকে পরিণীতি বইয়ের ভেতরে যে শাওনের লাভ লেটারটা পড়ে আছে সেটা সে বেমালুম ভুলে গেছে। রাত 11টা পর্যন্ত পড়ে প্রচুর মাথা ব্যথা করছিল, তাই মৌ ওয়াশরুমে গেল মাথায় পানি দিতে। এদিকে রোশান টিউশনি থেকে ফিরেই মৌয়ের ঘরে এলো। ওয়াশরুমে পানি পড়ছে দেখে বুঝলো ও ওয়াশরুমে, তাই বিছানায় এসে বসলো। খালি খালি বসতে ভালো লাগে না, তাই অর্থনীতি বইটা হাতে নিয়ে উল্টাতে উল্টাতে দেখলো একটা ইনটেক চিঠি এখনো খোলা হয়নি। চিঠিটার ওপরে লেখা, প্রিয়তমা মৌ। রোশান ভুরু কুঁচকে ফেলো চিঠিটা দেখে। এরই মধ্যে মৌ বের হয়ে এলো ওয়াশরুম থেকে। মৌকে দেখে রোশান গম্ভীর স্বরে বলল, এটা কি? মৌ কিছুটা ভয় পেল রোশানের হাতে চিঠিটা দেখে। এখন রোশান কি বলবে না বলবে এটা ভেবেই ঢোক গিলছে। এদিকে রোশান মৌকে ঘাবড়ে যেতে দেখে বলল, ভয় পাচ্ছ কেন মৌ? না মানে আসলে এটা আসার সময় আমার এক ক্লাসমেট দিয়েছিল, আমি এমনিতেই নিয়েছিলাম কিন্তু পড়া হয়নি। রোশান স্বাভাবিকভাবেই বলল, ও আচ্ছা, তো এত ভয় পাওয়ার কি আছে? ইটস সিম্পল, চলো এটা পড়ি। তুমি পড়বে নাকি আমি পড়বো? ছাড়, পড়ুন। ঠিক আচ্ছা তাহলে ছাদে চলো। সারাদিন পড়তে পড়তে তো বোর হয়ে গেছো, এক কাপ চা খেতে খেতে একটু প্রেমপত্রের মজা নেওয়া যাক নাকি? কাছে চলুন। মৌ কিছুটা হেসেই বলল, তুমি ছাদে চলে যাও, আমি চা নিয়ে আসছি। আচ্ছা। রোশান চলে যাওয়ার পর মৌ চিঠিটা নিয়ে ছাদে গেল। এর আগে আর রোশানদের ছাদে আসা হয়নি মৌয়ের। মোটামুটি বড়ই ছাদটা। মৌ পিলারে হেলান দিয়ে রোশানের জন্য অপেক্ষা করতে লাগলো। রোশান 10 মিনিট পর 2 কাপ চা নিয়ে হাজির হলো। 1 কাপ মৌকে দিয়ে বলল, ছাদের বাইরে পা ঝুলিয়ে বসতে পারবে? কখনো বসিনি, তবে চেষ্টা করতে পারি। আচ্ছা তাহলে আসো, খুব সাবধানে কিন্তু। আচ্ছা আচ্ছা। আগে মৌকে বসিয়ে তারপর রোশান ওর পাশে বসলো। চায়ের একটা চুমুক দিয়েই প্রশান্তির নিঃশ্বাস ফেলে বলল, চলো চিঠিটা পড়ি। রোশান ফোনের ফ্ল্যাশ লাইট অন করে চিঠিটা খুললো, তারপর পড়তে শুরু করলো। প্রিয়তমা মৌ, তোমাকে প্রথম দেখেই ভালো লেগেছিল। তারপর তোমার সাথে ক্লাস করে তোমার পড়াশোনা দেখে আর ব্যবহার দেখে আমি মুগ্ধ হলাম। এখন বোধহয় আমি তোমাকে ভালোই বেশি ফেলেছি। তুমি কি আমাকে ভালোবাসো? প্লিজ অ্যান্সার দিও। ইতি, শাওন। চিঠিটা পড়ে রোশান মুখে হাত দিয়ে একটু চাপা হাসলো। মৌ ভ্রু কুঁচকে মুখ গোজ করে বলল, হাসছেন কেন? এমনি পিচ্ছে পিচ্ছে পোলাপানের আবেগ দেখে হাসি পায় আর কি। যাক, তুমি বলো তোমার আনসার কি? আমি আর কি বলবো, আমার এগুলো ভালো লাগে না। এখন শুধু একটাই চাওয়া আমার, সেটা হলো আমার সাফল্য। ইয়াস, এটাই শুনতে চেয়েছিলাম আমি। এই চিঠিটা কাল ওই ছেলেকে দিয়ে বুঝিয়ে বলে দেবে। এরপরেও যদি ছেলেটা বাড়াবাড়ি করে তাহলে আমি ওকে দেখব। আচ্ছা। তারপর আরো কিছুক্ষণ কথাবার্তা বলে রোশান মৌকে ঘরে পাঠিয়ে দিয়ে নিজেও চলে গেল। রোশানের কেয়ার, সাপোর্ট আর নিজের পরিশ্রমে মৌ নিজের প্রস্তুতি অনেক ভালোভাবে শেষ করেছে। অবশেষে বহু কাঙ্ক্ষিত ভর্তি পরীক্ষা চলেই এলো। কাল ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ওরা আজই চলে এসেছে, কারণ সিলেট থেকে ঢাকা আসতে অনেক সময় লাগে। আর জার্নি করে এত দূর এসে পরীক্ষা দিতে মৌয়ের কষ্ট হবে ভেবে আজই চলে আসলো। ওরা ঢাকায় রোশানের বন্ধু হাসিবের বাসায় থাকবে। ওর বন্ধু হাসিবের বোনও এবার ভর্তি পরীক্ষার্থী। ভালোই হলো মৌয়ের জন্য। ভর্তি পরীক্ষাগুলো ভালোভাবে শেষ করলো মৌ। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, খুলনায় চান্স পেয়েছে মৌ। এজন্য কনফিউশনে পড়ে গেছে যে কোনটা রেখে কোনটায় ভর্তি হবে। সবগুলোতেই ভালো সাবজেক্ট পেয়েছে, তবুও ঢাকা ভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হলো। হলেও সিট পেয়ে গেল। আজই হলে উঠবে। তারপর 1-2 মাস হলে থেকে ওই বাসা থেকে মাকে নিয়ে এসে আলাদা বাসা নিয়ে থাকবে। মৌকে ভর্তি করিয়ে দিয়ে রোশান বলল, যাক, তুমি তোমার স্বপ্নে পৌঁছে গেছো। এখন আমার কাজ শেষ। আমি তোমার চেয়েও বেশি তোমার সাফল্য কামনা করেছিলাম। আজকে তোমার চেয়ে বেশি খুশি আমি। মৌ কৃতজ্ঞ দৃষ্টিতে রোশানের দিকে চেয়ে বলল, আজকের সাফল্যের আমার যতটুকু পরিশ্রম ছিল তার চেয়েও বেশি আপনার সাপোর্ট ছিল। আমি সত্যি খুব লাকি, আপনার মতো একজনকে পাশে পেয়েছিলাম। এটা তো তোমার পরিশ্রম আর ভাগ্যেরই ফলাফল। বেস্ট অফ লাক। ধন্যবাদ। আচ্ছা, আপনি বলেছিলেন আপনি কিছু চাইবেন। আজ তো আমি সফল, এবার চেয়ে ফেলুন। হ্যাঁ চাইবো? হ্যাঁ অবশ্যই, আমি চেষ্টা করব আপনার চাওয়া পূর্ণ করার। শ্রাবণের পহেলা বৃষ্টিতে তোমার সাথে ভিজতে চাই।
দমকা বাতাসে তোমার উড়ন্ত চুলগুলো ভালোবাসায় বাঁধতে চাই, বেদনায় তোমার শুষ্ক কপালে গড়িয়ে পড়া অশ্রুবারে মুছতে চাই, তোমার ওষ্ঠের সুধায় আকণ্ঠ ডুবে থাকতে চাই, আমি তোমার মাঝে বাঁচতে চাই, আজন্ম তোমায় ভালোবাসতে চাই, আর তোমার সাথে কিছু স্মৃতিমধুর প্রেমাচ্ছন্ন বিকেল চাই। এতক্ষণ মন দিয়ে রুশানের কথাগুলো শুনল মৌ। রুশান নিজের চাওয়াগুলো প্রিয়তমার কাছে বলে দিয়ে জানতে চাইল, আমার চাওয়া পূরণ করতে পারবে? মৌ রুশানের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। নিশ্চুপতার ভর করে চলে গেল। মৌয়ের চলে যাওয়ার পথে রুশান বহুক্ষণ তাকিয়েছিল। ঢাকায় 2 দিন থেকে রুশান আজই সিলেট ফিরবে। ভেবেছিল মৌয়ের সাথে দেখা করে ফিরবে, কিন্তু মৌ ফোনই রিসিভ করছে না। রুশান ভেবেছে হয়তো ওই দিনের কথাগুলো মৌয়ের ভালো লাগেনি, অথবা এমন কোনো অনুভূতি নেই ওর মনে যেটা রুশানের মনে আছে ওর জন্য। রুশান কখনো জোর করবে না এই নিয়ে। ও শুধুই ওর অনুভূতিটা জানিয়েছে যা এই 2 মাসে জন্মেছে। আর জীবনটা অবশ্যই মৌয়ের। ওর ভালো লাগা মন্দ লাগা সবার আগে প্রায়োরিটি পাবে। এখন মৌয়ের রুশানকে ভালো না লাগতেই পারে, এই নিয়ে আপসেট হওয়ার কিছু নেই। এগুলো রুশান মনে মনে বললেও তার মন বিদ্রোহ করে বলতে চাইছে, মিথ্যা বলিস না রুশান। মনের কথা শুনে রুশান হাসল। রুশান কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠে পড়ল, গন্তব্য সিলেট। মৌ ফোন না ধরায় কাল রাতে মেসেজ করেছে যে ও চলে যাচ্ছে। মেসেজ সিন হয়েছে, কিন্তু কোনো রিপ্লাই আসেনি। রুশান ভেবেছিল হয়তো দেখা করবে, কিন্তু না, শেষ পর্যন্ত আর দেখা হয়নি। 2 মাস পরের কথা। রুশানের ইঞ্জিনিয়ারিং শেষ। ফরেন থেকে একটা জব অফার এসেছে। বাড়িতে সবাই খুশি, তবে রুশান এখনও কনফার্ম করেনি মৌয়ের জন্য। এই 2 মাসে অনেক কল আর মেসেজ দিয়েছে মৌকে, কিন্তু কোনোটাই উত্তর আসেনি। অন্তত একটাবার কথা বলে না করে দিত না, তাও করেনি। হ্যাঁ বা না কিছুই বলেনি। আজকে শেষবারের মতো একটা মেসেজ করবে, আর এটাই শেষ। রাত 12টা। রুশান মেসেজ টাইপ করছে। মৌ, কেমন আছো? মনে পড়ে আমাকে ফরেনে আমার বিদেশে একটা ভালো জব হয়েছে। আমি চলে যাব। যদি মনে হয় তাহলে একবার এসো, দেখা হয়ে যাবে। আর আমার চাওয়াটা না হয় অপূর্ণই থাক। সব চাওয়া সবসময় পূরণ হয় না। ভালো থেকো। মেসেজটা সেন্ড হতেই মৌ সিন করলো, কিন্তু প্রতিবারের মতো রিপ্লাই নেই। অভিমানে রুশান জব অফারটা ফাইনাল করে ফেললো। আগামী 15 দিন পরেই ফ্লাইট। এই 15 দিন ভিসা পাসপোর্ট তৈরি হবে। অবশেষে চলে যাওয়ার দিন ঘনিয়ে আসলো। কালই ফ্লাইট। আজ রুশান আর ওর সব বন্ধু, তার আত্মীয় স্বজনের সাথে কথা বলল। যাদের সাথে দেখা হয়নি তাদের সাথে ফোনে কথা বলেছে। এদিকে রুনা বেগমও ভেবেছিল ছোট ছেলে প্রথম ছুটিতে এলে বিয়ে করিয়ে দিবে। এজন্য তিনি গোপনে পাত্রীও খোঁজা শুরু করেছে। আজ প্রচণ্ড ক্লান্ত রুশান। বন্ধুদের সাথে আড্ডা মারতে পুরো সময় শেষ, তাই আজ এত রাত হলো। ঘরে ফিরে ফ্রেশ হয়ে ফোনটা নিয়ে দেখলো মৌ অনলাইনে আছে। ভেবেছিল একবার মেসেজ দিবে, কিন্তু পরে ভাবলো মেসেজ দিয়েই তো লাভ নেই। সিন করবে বাট রিপ্লাই করবে না। আর এটা দেখে আরও বেশি কষ্ট লাগে। থাক, ওর মতো থাকো। কালই তো শেষ দিন, তারপর বোধহয় আর কথাও হবে না, আর নাইবা দেখা। রুশান ফোনটা বুকের উপর রেখে আধশোয়া হয়ে ঘুমিয়ে গেছে। হঠাৎ ঘুমের মধ্যে মনে হলো মৌ এসেছে এবং ওর বুকের উপর শুয়ে আছে। ওরা দুজনে খোলা মাঠে শুয়ে জ্যোৎস্না বিলেস করছে। যদিও রুশানের আমবস্যা ভালো লাগে, তবুও আজ কেন জানি পূর্ণিমায় ভালো লাগছে। কিন্তু বইবাত ঘুমটা ফানুসের ন্যায় উড়ে গেল। রুশান ধরপুরিয়ে উঠে বসলো। আশেপাশে তাকিয়ে দেখে বুঝতে পারলো এটা স্বপ্ন ছিল। ওর মন খারাপ হয়ে গেল। যে আসবেই না সে স্বপ্নে এসে কেন কষ্ট দেয়। রুশান বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই চমকে উঠল। একটা নীল রঙা শাড়ি পরে চুল ছেড়ে স্বয়ং মৌ দরজার সামনে দাঁড়িয়ে আছে। রুশান তড়িঘড়ি করে হাত ঘড়িটা দেখলো, এখন রাত 1টা। এই সময় মৌ আসবে এটা বিশ্বাসই হচ্ছে না রুশানের। এটা নিশ্চয়ই হ্যালোসিনেশন। অবশ্যই হ্যালোসিনেশন হবেই না কেন। সারাদিন মাথার মধ্যে মনের মধ্যে স্নায়ুর শাসন করলে তো হবেই। রুশান দরজার সামনে গিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, তুমি আমাকে শান্তি দেবে না, তাই না? ঘুমিয়েছিলাম, স্বপ্নে এসে জ্বালাতন করে গেলে। এখন আবার হ্যালোসিনেশন হয়ে সামনে দাঁড়িয়ে আছো। কি সমস্যা তোমার? যখন আসবেই না তখন স্বপ্ন কল্পনায় এসো না প্লিজ। আমি সত্যি এসেছি আপনার কাছে। কি ব্যাপার? হ্যালোসিনেশন এসে আবার কথাও বলছে? সত্যি হ্যালোসিনেশন নাকি?
রোশান ভ্রু কুচকে একবার আগাগোড়া মৌকে দেখে নিল, তারপর সন্দিহান গলায় বলল, তুমি সত্যি এসেছো? আসলেই তুমি মৌ তো? ও এক হাতে মুখ চেপে ধরে হাসলো, তারপর বলল, কি করলে বিশ্বাস করবেন? একবার জড়িয়ে ধরো, তবে বিশ্বাস করবো। মৌ একটু এগিয়ে এসে সত্যি সত্যি জড়িয়ে ধরল। রোশানও শক্ত করে আঁকড়ে ধরল। মৌ কানে কানে বলল, বিশ্বাস হলো? রোশান কিছু বলল না। মৌকে ভেতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিল। মৌ অবাক হয়ে বলল, দরজা বন্ধ করলেন কেন? কিছু প্রশ্নের উত্তর নিতে। রোশান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তারপর নিজের ফোনটা হাতে নিয়ে মেসেজগুলো দেখিয়ে বলল, কি অপরাধ ছিল আমার যে রিপ্লাই পাওয়ার অযোগ্য ছিলাম? কলও রিসিভ হতো না, 2 মাসে একটাবার দেখা, কথা কিছুই হয়নি। কেন হলো না? কি অপরাধ ছিল? সেদিন তুমিই বলেছিলে আমার চাওয়া বলতে, তাই আমি বলেছিলাম তোমার যদি আমাকে ভালো নাই লাগতো তবে বলে দিতে পারতে, অ্যাটলিস্ট যোগাযোগটা তো রাখতে পারতে, বন্ধু তো হয়ে থাকতে পারতাম। কিন্তু না, তুমি তো পুরো পরে বানিয়ে দিলে। এতবার করে বলেছি যে আমি চলে যাচ্ছি, তাহলে না কেন? রোশান এক নাগাড়ে কথাগুলো বলে থামলো। মৌ কিছুটা এগিয়ে এসে রোশানের গালে হাত রেখে বলল, আমি বলতেই এসছি, সেদিন যখন আপনার চাওয়াগুলো শুনলাম তখন আপনাকে আমার তথাকথিত ছেলেদের মতোই মনে হয়েছিল, তাই আপনার মেসেজ আর কল রিসিভ করিনি। কিন্তু আপনি সিলেট চলে যাওয়ার পর আমি আপনার শূন্যতা বুঝতে পারি আমিও আপনাকে ভালোবাসি। চেয়েছিলাম ছুটে আসতে, কিন্তু সকালবেলা বের হওয়ার সময় আম্মুর ফোন আসে। ওরা আম্মুকে প্রচণ্ড মারধর করছে। আম্মু শুধু মৌ আমাকে বাঁচা এটা বলেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। আমি কি করব দিশা পাচ্ছিলাম না। এক বান্ধবীকে ফোন দিলাম, ওর ভাই পুলিশ, ওকে সব বললাম। তারপর ওর ভাই আর আমি ওখানে যাই মাকে আনতে। গিয়ে দেখলাম মায়ের মাথা ফেটে গেছে, সারা শরীরে কালশিটে দাগ। মাকে হসপিটালাইজড করলাম। মায়ের জ্ঞান ফেরার পর ওনার স্বামী রাশেদ আর ওর বাবার নামে কেস করলাম। মা সুস্থ হওয়ার পর মাকে নিয়ে নতুন একটা বাসায় উঠতে হলো। তারপর ডিভোর্সের জন্য উকিলের কাছে গেলাম। ডিভোর্স কাগজপত্র রেডি হওয়ার পর মা সাইন করলো। তারপর ওদের কাছে ডিভোর্সের কাগজ পাঠালাম। 1.5 মাস হয়েছে ওদের ডিভোর্স হলো। এত কিছুর পরেও আমি প্রতিদিন আপনার পাঠানো পুরনো মেসেজগুলো পড়তাম আর কাটতাম। বারবার আপনার সাথে কথা বলতে মন চাইতো, কিন্তু পারতাম না। ভাবতাম একদিন সামনাসামনি দাঁড়িয়ে সব বলবো। কাল আপনার যাওয়ার কথা শুনে আজ আর থাকতে পারলাম না। হ্যাঁ, আমি জানি একটা বার কথা বলা উচিত ছিল, কিন্তু মৌ শেষ কথা বলতে বলতে কেঁদে ফেললো। তারপর চোখ মুছে বলল, আমায় একটা বার ক্ষমা করা যায় না? না, যায় না। শাস্তি পেতে হবে তোমায়। আমাকে তো কষ্ট দিয়েছ, তারপর আবার নিজেকেও দিয়েছ। একটাবার পর্যন্ত জানাওনি, এত সহজে তো মাফ পাবে না। মৌ কাঁদো কাঁদো গলায় বলল, কি শান্তি। অপেক্ষা করতে হবে আমার জন্য। কাল আমি চলে যাব। যতদিন না আসবো ততদিন আমার জন্য অপেক্ষা করতে হবে। কবে আসবেন আপনি? 1 বছর অথবা 1.5 বছর পর ছুটিতে আসবো। আচ্ছা, করব। ততদিনই অপেক্ষা করব আপনার জন্য। তারপর সত্যি সত্যি রোশানের জন্য প্রায় 1.5 বছর অপেক্ষা করতে হলো মৌয়ের। কারণ পরের দিন সকালে রোশান চলে যায় আর মৌয়ের অপেক্ষার প্রহর গোনা শুরু হয়। মাঝে মধ্যে রোশানের সাথে কথা হয়, বেশিরভাগ সময়ই হয় না, কারণ সময় মিলে না কথা বলার জন্য। তবুও দিন শেষে একটা মেসেজ মৌয়ের ফোনে আসতো। 1.5 বছর পর রোশান গতকালের আগের দিন সকালে ফিরেছে। ফিরেই মৌয়ের সাথে দেখা করেছে। গতকাল মৌ আর ওর মা এসেছিল রোশানদের বাড়িতে বিয়ের তারিখ ঠিক করতে, কারণ রোশান দেরি করতে চায় না আর বিয়ের সব আয়োজন এখানেই হবে, তাই মৌ আর ওর মা এখানেই আছে। বিকেলে শিরিন, শিহান আর মাহমুদা বেগম সিনথিয়া বেগমের বাসায় গেছেন। রুনা বেগম সকালে ভাইয়ের বাসায় গেছেন রোশানের বিয়ের খবর দিতে। ইফরা সন্তান সম্ভবা, এখন 6 মাস চলছে, তাই বাবার বাড়ি গেছে। রুহান কারখানায় আর রোমান অফিসে। রোশানও একটু আগে বেরিয়েছে। বাড়িতে শুধু মৌ ছাড়া আর কেউ নেই। মাহমুদা বেগম মৌকে সাথে নিতে চেয়েছিল, কিন্তু মৌ যায় না। সবাই চলে যাওয়ার পর সে রোশানের ঘরে এসে ওর খাটে বসেছিল। আজ এটা শুধু রোশানের রুম হলেও বিয়ের পর এই রুমটা দুজনই হবে। হঠাৎ খট করে কেউ একজন দরজা খুলে ভেতরে ঢুকে গেল। মৌ আচমকা ভয় পেয়ে তাকাতেই দেখল রোশান। ওকে দেখে খানিকটা লজ্জা পেল, কারণ ওর অগোচরে ওর রুমে এসে এভাবে বসে থাকাটা কেমন দেখায়। রোশান মৌকে অস্বস্তিতে পড়তে দেখে বলল, রিল্যাক্স, আমি তোমাকে খেয়ে ফেলবো না, এটা কিন্তু তোমারও ঘর।
যদিও এখন অফিসিয়ালি হয়নি, তবে হয়ে যাবে। তবুও যেন লজ্জা আর অস্বস্তি কাটছে না ময়ের, তাই সে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা আমি আসছি। এটা বলে চলে যেতে নিলে রুশান ময়ের হাত ধরে ঘুরিয়ে ওর কোমর আলতো করে জড়িয়ে ধরে বলল, এত লজ্জা পাও তুমি? ও কিছু বলল না, নিচের দিকে তাকিয়ে রইল। রুশান আস্তে আস্তে ওর লজ্জায় কাঁপতে থাকা ঠোঁটের দিকে এগোতেই মুখ চোখ বন্ধ করে ফেলল। রুশান হেসে ফেলল। শাহজাদ আঙ্গুলটা ময়ের ঠোঁটে ছুঁয়ে বলল, থাক, এটা বাসর রাতের জন্য তোলা রইল। মৌ যেন হাঁপ ছেড়ে বাঁচল। রুশান ওকে ছেড়ে দিয়ে বলল, চলো একটু হাঁটতে বের হই। চলুন। ময়ের এখন লজ্জায় গাল লাল হয়ে আছে। তারপর ঘরে তালা দিয়ে দুজনই বেরিয়ে পড়ল। পশ্চিম আকাশে হেলে পড়া সোনালি সূর্যটা বিকালে জানান দিচ্ছে। হালকা একটা মৃদু হাওয়ায় চারপাশের গাছে ছড়িয়ে পড়ছে। মৌ আর রুশান পাশাপাশি হাঁটছে, সময়টা অনুভব করছে। রুশান আরেকটু কাছে এসে মৌয়ের হাতটা ধরল। মৌ কিছু বলল না। আরেকটা দৃঢ় হলো বন্ধনটা। দুজনের মুখে পূর্ণতার হাসি ছেয়ে গেল। ওই, তোর আইডির পাসওয়ার্ড দে আমাকে। কেন? আমি বলছি তাই, দিবি কি না বল। উফ, নে পাসওয়ার্ড। সব সময় এমন করিস কেন? তুই আমার কথা মতন চলিস কেন? এমনি। এরকমভাবে চলতে থাকে তাদের বন্ধুত্ব। কিন্তু একদিন ছেলেটি বুঝতে পারে যে সে যাকে বন্ধু মনে করেছে আসলে সে তার বন্ধু নয়। ছেলেটি নিজে অজান্তেই মেয়েটিকে ভালোবেসে ফেলে, কিন্তু সাহস করে বলতে পারেনি। ধীরে ধীরে তাদের সম্পর্কটা ১.৫ বছর গড়ায়। একদিন যা হইল, ওই শোন, আজ তোকে একটা কথা বলবো। আমিও তোকে আজ একটা কথা বলবো। আচ্ছা, তুই আগে বল। ওকে। আর জানিস, আমি একজনকে খুব ভালোবাসি। ছেলেটি ভেবেছে হয়তো ওর কথাই বলবে। তাই কাকে রে? রিফাতকে। মানে কি আছে? তোর সাথে ঝগড়া হওয়ার পরে এই ছেলেটা মেসেজ দিল, আমিও কথা বলতে থাকি, আর এখন আমিও ছেলেটিকে ভালোবাসি। হো, এত লেট রিপ্লাই কেন? ও কিছুই না রে। এখন তোর নিউজটা বল। আমার নিউজ হারিয়ে গেছে রে। মানে? কিছু না, ভালো থাকিস, বাই। আচ্ছা। তারপর ছেলেটি সবসময়ের মতন অনলাইনে আসতো এবং মেয়েটিকে মেসেজ করতো, কিন্তু আফসোসের বিষয় হলো এটা যে মেয়েটি খুব ব্যস্ত। একদিন ছেলেটা খুব অভিমান নিয়ে মেয়েটিকে বলল কেন এত লেট হয়। মেয়েটি সরাসরি বলে দিল তার ভালোবাসার মানুষটি তার কাছে গুরুত্বপূর্ণ। বন্ধুত্বের কারণে সে ভালোবাসা হারাতে পারবে না। সেদিন ছেলেটি এই মেসেজের রিপ্লাই দেওয়ার ক্ষমতা ছিল না। ছেলেটি নীরবে নিজের চোখের পানি ফেলতে থাকে। প্রতিদিনের মতন অনলাইনেও আসে আর ওই মেয়েটির আইডি চেক করে। মেয়েটির বিএফের সাথে কিছু পোস্ট দেখে কমেন্টে দেখে, যা দেখে সে খুব কষ্ট পায়। সত্যি মানুষ নতুন পেলে পুরানোর খবর রাখতে চায় না। একদিন ছেলের মোবাইল নষ্ট হয়ে যায়, যার কারণে অনেক দিন অনলাইনে আসতে পারেনি। মোবাইল ঠিক করে ছেলেটি অনলাইনে এসে দেখে মেয়েটির অনেকগুলো মেসেজ। ছেলেটি সবগুলো মেসেজ দেখতে থাকলো আর কাঁদতে থাকলো। কি করবে সে তো খুব বুঝেছে তার ভালোবাসার মানুষকে। মেয়েটি সত্যি ছেলেটাকে ভালোবাসতো। মেয়েটি ছেলেটিকে এই কথা কিভাবে বলবে তা ভেবে না পেয়ে একটা ফেক আইডি খুলে এবং এই নাটক করে আর তাকে কষ্ট দিতে এসব করে। ছেলেটি মোবাইল থেকে মেয়েটির ফোনে কল দিল। মেয়েটি রিসিভ করে কাঁদতে থাকলো। ছেলেটি বলল, কিরে কাঁদছিস কেন রে পাগলি? চলে যাবি আমাকে ছেড়ে? ফিরিয়ে তো তুই দিয়েছিস, তাই বলে চলে যেতে হবে? জোর করতে পারলি না? না, পারি না। জোর করে মন পাওয়া যায় না। এমনিতে তো জোর করিস। তুই ভাবলি কি করে আমি তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো? ভুল হয়ে গেছে রে।
হবে না, সাজা ভোগ করতে হবে। বল কি সাজা দিবি? আজই বিয়ে করবি আমাকে? করব। বিয়ের পরে কিন্তু প্রেম করব তোর সাথে, এখন শুধু বন্ধু। ঠিক আছে, আমি আসছি, তাড়াতাড়ি আসবি। সত্যিকারের ভালোবাসা এমনই হয়। আজ আপনি যাকে বন্ধু মনে করেন, একটু খবর নিয়ে দেখুন সত্যি কি সে শুধু বন্ধু ভাবে নাকি ভালোবেসে আপনাকে। বেঁচে থাকুক এরকম কিছু গুরুত্বপূর্ণ ভালোবাসা। উন্নত পাক পৃথিবীর সকল পবিত্র ভালোবাসা। কেমন লাগলো জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।